খুবই ভালো এমসিকিউ, অন্যরকম একটা এমসিকিউ। এই এমসিকিউটার কারণটা কি সেটা বলি। যে এটা বলছে যে ভেক্টর স্পেস ভি যেটা, সেই ভি ভেক্টর স্পেস নাকি এই সমস্ত এলিমেন্ট দিয়ে পাওয়া যায়, বা আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর আর ভেক্টর ইন রিয়েল ভেক্টর স্পেস ভি, তাহলে এই এলিমেন্ট দিয়ে পাওয়া যায় সেটা বলিনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ভেক্টর স্পেসের লিনিয়ার স্প্যান যদি তুমি নাও, সেটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর। তার মানে এটার মানে কি? এটার মানে আমি কোথায় কোথায় বললাম যে এই আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর এটা দিয়ে একটা সাবস্পেসকে জেনারেট করা যাচ্ছে। মানে কি, ডব্লু একটা সাবস্পেস, সেই ডব্লু সাবস্পেসটা পাওয়ার জন্য এই চারটে এলিমেন্ট যথেষ্ট, এনাফ। চারটে এলিমেন্ট যথেষ্ট। তাহলে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর তাদেরকে পাওয়ার জন্য এই চারটে এলিমেন্ট যথেষ্ট। এবার প্রশ্ন হচ্ছে এই ডব্লুকে পাওয়ার জন্য এর থেকেও কম এলিমেন্ট হলে কি চলে যাবে, সেটা আমার নেক্সট কোশ্চেন। তাহলে এর থেকে কম এলিমেন্ট মানে কাউকে কি ডিলিট করে দেওয়ার পর, পরও ডব্লুটা পাওয়া যাবে? অর্থাৎ ডব্লু ভেক্টর স্পেসটা কি এই তিনটে এলিমেন্ট দিয়েই পুরো পাওয়া যাবে? সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইনডিপেন্ডেন্টের ওপর। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো যদি বুঝতে পারো তাহলে বেটার মনে হবে। এবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্টের কেসটা আমি আবার এইখান থেকে বলছি। যেহেতু এরকমটি বলা আছে সি ওয়ান আলফা ওয়ান, সি টু আলফা টু, সি থ্রি আলফা থ্রি প্লাস সি ফোর আলফা ফোর দিস ইকুয়াস টু থিটা। এখানে যেহেতু বলে দেওয়া আছে যে এই সমস্ত এলিমেন্টগুলো ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বোঝা যাবে কি করে? এই রিলেশনটা কোনো একটা নন জিরো মানের জন্য যদি ঘটে তাহলে ডিপেন্ডেন্ট, আর সব জিরো হয়ে গেলে ইন্ডিপেন্ডেন্ট। সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর দিস ইকুয়াস টু জিরো, তার মানে এরা ইন্ডিপেন্ডেন্ট। আর সি ওয়ান সি টু সি থ্রির মধ্যে নট নট অল জিরো যদি হয় তাহলে তখন হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই কথাগুলো কি বুঝতে পারো না? এই কথাগুলো গন্ডগোল করে, মনে হয় যে কনফিউজড হয়ে যাচ্ছে স্যার, কখন ডিপেন্ডেন্ট কখন ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পারো নাকি একটু গন্ডগোল লাগে? গন্ডগোল লাগে না লাগে না? কি বলছো? রেসপন্স লাগে বদল স্যার। খুব গন্ডগোল লাগছে, তাই তো? তো গন্ডগোল লাগছে সেটাকে আমি ক্লিয়ার করছি। তাহলে বলছো যেহেতু, নর্মালি ভাবো আলফা ওয়ান আর আলফা টু, ধরো তুমি আর তোমার তোমার প্যারেন্ট, বাবা মা, ঠিক আছে? তাহলে আলফা ওয়ান আলফা টু, তাহলে তুমি তোমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট কিনা, বা বাবা মা তোমার উপর ডিপেন্ডেন্ট কিনা। তা আমি যে ডিপেন্ডেন্ট হবে যদি দেখা যায়, যে আলফা ওয়ানটা সাম কে ইন্টু আলফা টু হচ্ছে, তাহলে ডিপেন্ডেন্ট হবে। কেন ডিপেন্ডেন্ট? তার মানে আলফা টু তোমার বাবা মা তোমাকে কিছু যদি পড়াশোনা করার জন্য টাকা পয়সা দেয় তাহলে তোমার চলবে, নাহলে চলবে না। তাহলে আলফা টু দিয়ে আলফা ওয়ান তৈরি হয়, এটাকে বলেছে ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হবে? আলফা ওয়ান মাইনাস কে ইন্টু আলফা টু ইকুয়াস টু থিটা হতে হবে। এটা হলে কি বলবো? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হবে? সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু সমান সমান থিটা যদি হয়, তাহলে সি ওয়ান এর মান ওয়ান আর সি টুর মান মাইনাস কে। কে এর মান যদিও বা জিরো হয়ে যায়, কিন্তু সি ওয়ান তো কোনোদিন জিরো হবে না। তার মানে কি বোঝা গেল? ডিপেন্ডেন্ট যদি হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে অন্তত এই দুটো স্কেলারের মধ্যে অন্তত একটা নন জিরো হবে। তাহলে ডিপেন্ডেন্ট হলে কি হবে? ডিপেন্ডেন্ট হলে নন জিরো স্কেলার থাকবে ডিপেন্ডেন্ট হলে। ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? এটা কোনো মতেই লেখা যায় না। তার মানে আলফা টু দিয়ে আলফা ওয়ান পাওয়া যায় না, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে আবার কি লিখবো? যে সি ওয়ান প্লাস সি টু আলফা টু সমান সমান থিটা যদি হয়, তাহলে সি ওয়ানও জিরো আর সি টুও জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট হবে। তুই বলছো কেন? কারণ সি ওয়ান জিরো সি টু জিরো হলে আমরা লিখতে পারি সি ওয়ান আলফা ওয়ান সমান সমান মাইনাস সি টু আলফা টু, তারপরে আলফা ওয়ানকে আমার লেখা উচিত সি টু বাই সি ওয়ান আলফা টু, কিন্তু সি ওয়ান দিয়ে ভাগ করা যাবে না জিরো যেহেতু, তাহলে এটা কোনো দিনই এরকম লেখা যাবে না। অর্থাৎ এই কেটা যদি কে বলো এটাকে, তাহলে এটা এক্সিস্টই করবে না, জিরো বাই জিরো হচ্ছে মানে এক্সিস্ট করবে না। তাহলে আলফা ওয়ান আলফা টু দিয়ে পাওয়া যাবে না, তার মানে আলফা ওয়ান আলফা টুর ওপর ডিপেন্ড করবে না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে কি হতে হবে? সি ওয়ান সি টু জিরো হতে হবে। এই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা যদি পরিষ্কার করো
তবে বেটার লাগবে, নাহলে বুঝতে পারবে না। এবার কি বলেছিলাম আমি তোমাদেরকে, যদি ডিপেন্ডেন্ট হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রশ্ন হচ্ছে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই মানটা 0 যেখানে C1 আর C4 নন জিরো। এই মানটা 0 যেখানে C1 আর C4 নন জিরো। C1 C4 নন জিরো কথাটির মানে কি? তাহলে C1 এর মান নন জিরো। ভালো করে বোঝো, C1 যেহেতু নন জিরো, তাহলে আমরা C1 নন জিরো মানে কি, C1 আলফা 1 সমান সমান মাইনাস C2 আলফা 2 মাইনাস C3 আলফা 3 মাইনাস C4 আলফা 4 লিখতে পারবো। C1 যেহেতু নন জিরো, তাহলে C1 এর ইনভার্স এক্সিস্ট করে যাবে, আর C1 ইনভার্স C1 সমান 1 হবে। তাহলে C1 এর ইনভার্স এক্সিস্ট করালে আলফা 1 এর মান ওই দিকে নিয়ে চলে গেলে এটা D1 আলফা 2 D2 আলফা 3 আর D4 আলফা 4 হবে, D3 আলফা 4 হবে। এটা মানে কি? এটা মানে আলফা 1 এই তিনজনের উপর ডিপেন্ড করছে। আলফা 1 তিনজনের উপর ডিপেন্ড করছে। উল্টে বলা যেতে পারে আলফা 1 কোনো একজন পার্সন সে যদি না আসে, তাহলে আলফা 2 তার যা কর্মদক্ষতা আছে তার D1 টাইমস করবে, আলফা 3 যে দক্ষতা আছে স্কিল আছে তার D2 টাইম করবে, আলফা 4 এর যে স্কিল আছে তার D3 টাইম করবে, করে যদি টোটাল কাজটা বলা হয় সেটা আলফা 1 যতটা কাজ করতো ততটা করবে। তার মানে আলফা 1 কোনো কারণবশত যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে এই তিনজন মিলে সেই কাজটা করে দিতে পারে। আলফা 1 কোনো কারণবশত অ্যাবসেন্ট যদি থাকে, তাহলে তিনজন মিলে এই কাজটা করে দিতে পারে। তাহলে আলফা 1 যদি দিনের পর দিন অ্যাবসেন্ট হয়, আমি যে কোনো অসুবিধাই নেই, তাহলে তিনজন মিলে কাজটা করে দিতে পারবে। এটার মানে হলো লিনিয়ার স্প্যান অফ আলফা 2 আলফা 3 আর আলফা 4 সেটাও ডব্লুই হবে। এটাকেই বলা হচ্ছে ডিলিশন থিওরাম। ডিলিশন থিওরাম কথাটির মানে কি, যে কোনো একটা এলিমেন্টকে আমি ডিলিট করতে পারবো। তা কোন এলিমেন্টকে ডিলিট করা যাবে রে বাবা? উপায় বলছে যার স্কেলারটা নন জিরো হবে সেইগুলোকে ডিলিট করা যাবে, যার কোএফিসিয়েন্টটা নন জিরো হবে তাকে ডিলিট করা যাবে। তার মানে বলছে যে এই টার্মটা যদি আমার ডব্লু হয় আর আলফা 1 যদি না থাকে, তবু আমি বলছি ডব্লুকে জেনারেট করবে, তাহলে এই দুটো সমান হবে। প্রশ্ন হচ্ছে পরিষ্কার বলা আছে আবার C4 নন জিরো, তাহলে সেই যুক্তিতে আমি বলতে পারি এল অফ আলফা 1 আলফা 2 আর আলফা 3 যদি হয়, আলফা 4 যদি না থাকে, তবু সেটা ডব্লুকে জেনারেট করা যাবে। তাহলে এবার বলে দেখি ডব্লুর সঙ্গে এরা যদি সমান হয়, তাহলে সেই যুক্তিতে আমরা কি বলতে পারি, যে এটা সমান সমান আমার হয়ে আছে এল অফ আলফা 1 আলফা 2 আলফা 3 আর তার সঙ্গে আবার সমান কি এল আলফা 2 আলফা 2 আলফা 3 আলফা 4 এরা হচ্ছে সমান। তাহলে এই লিনিয়ার স্প্যানটা অর্থাৎ চারটে এলিমেন্ট দিয়ে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে বা ভেক্টর স্পেসটা পাওয়া যাচ্ছে, এই তিনটে এলিমেন্ট ভেক্টর স্পেসের সঙ্গে সমান। তাহলে এবার এইগুলোর মধ্যে কোন অ্যান্সারটা হচ্ছে সেটা দেখলে বুঝে যাবে। একদম লাস্ট অঙ্ক ছিল আগের দিনের, তো সেটা ক্লিয়ার করলাম এবার। তাহলে এদের অ্যান্সার কি হবে বলছে, এটা কার সঙ্গে সমান হবে? এটা সমান হবে আলফা 1 আলফা 2 আলফা 3। আলফা 1 আলফা 2 আলফা 4 আছে, হবে না? আলফা 1 আলফা 2 আলফা 4, আলফা 4 আছে, আলফা 1ও আছে, হবে না? তাহলে আলফা 2 আলফা 3 আলফা 4, আলফা 2 আলফা 3 আলফা 4, তাহলে এটা হচ্ছে অপশন। বুঝতে পারলে না? মাথা ঘুরে গেল? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেছে? কিচ্ছু ভাবতে হবে না, এত কিছু করতে হবে, এত কিছু করতে হবে না। বলো স্যার। বলছি স্যার C4 টাও তো নট ইকুয়ালস টু 0। C4 নট ইকুয়ালস টু 0, তার জন্য তো বললাম যে এটাও হবে। তো এই অপশনটা নেই, ওই অপশনটা থাকলে লিখতাম। ওই অপশনটা তো নেই, থাকলে ওই অপশনটা নিতাম। বুঝলে? ক্লিয়ার? চলো এবার একটা মজার জিনিস শোনো, একটা মজার জিনিস, সেটা হচ্ছে অলরেডি তুমি ভি এর ডাইমেনশন তুমি জানো n, তাহলে ভি এর ডাইমেনশন হচ্ছে n। তাহলে n ডাইমেনশন মানে তার বেসিস কতগুলো থাকবে? আলফা 1 আলফা 2 করে আলফা n, সব থেকে কটা বেসিস থাকবে? n সংখ্যক এলিমেন্ট থাকবে, তার বেশি থাকতে পারে না। এই বেসিসটা তাহলে নিশ্চয়ই, যদি s বলো, নিশ্চয়ই তাহলে এল অফ এসটা আমার ভি হবে, আমি শিওর একদম হবে। আর যেহেতু তুমি এটাকে বেসিস বলছো, যেহেতু এটা বেসিস বলছো, তাহলে সেই বেসিসের জন্য 2 নম্বর কন্ডিশন কি আসবে? এসটা
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি কি এই এস থেকে দুই একটা এলিমেন্ট ডিলিট করে আবার এল অফ এস ভি পেতে পারি? আমি বলছি না, ডিলিশন থিওরেম বলছে ততক্ষণ আমি ডিলিট করতে পারবো, ডিলিশন থিওরেম বলছে ততক্ষণ এরকম ডিলিট করা যাবে যতক্ষণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকবে। তারপরে নন জিরো সি ওয়ান সি টু থাকলে ডিলিট করা যাবে, যদি নন জিরো সি ওয়ান সি টু থাকে তবেই ডিলিট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ডিলিট করতে পারবে না। কথাগুলো বোঝো। ওকে, তাহলে নন জিরো সি ওয়ান সি টু থাকলে ডিলিট করতে পারবে, আদারওয়াইজ ডিলিট করতে পারবে না। তাহলে যখন ইন্ডিপেন্ডেন্ট চলে আসবে আর ডিলিট করা যাবে না, কারণ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এরা যদি একে অপরে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ডিলিশন থিওরেম আসবে না, তার পরিবর্তে তোমাকে রিপ্লেসমেন্ট থিওরেম করতে হবে, না হলে এক্সটেনশন থিওরেম করতে হবে। তাহলে এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু ডিলিট করা যাচ্ছে না, তাহলে নাম্বার অফ বেসিস এলিমেন্ট মিনিমাম এন সংখ্যক থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যদি আমি একটা নতুন একটা সেট নিতাম রে বাবা, সেই সেটটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি করে আলফা এন, আরও একটা এলিমেন্ট আমি বাড়িয়ে দিলাম, তাহলে এই ছোট্ট সেট দিয়ে যদি ভি পাওয়া যায় তাহলে কি এই বড় সেট দিয়েও ভি পাওয়া যাবে? তোমরা কি বলছো, ইয়েস অর নো? ছোট সেট দিয়ে যদি ভি পাওয়া যায় তাহলে বড় সেটটা দিয়ে ভি পাওয়া যাবে কিনা? কোশ্চেন হচ্ছে ইয়েস, পাওয়া যাবে। তাহলে বড় সেট দিয়েও যদি ভি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই এই কন্ডিশনে স্যাটিসফাই করে গেছে, মানে তাহলে এই টিটাও তাহলে বেসিস হওয়া উচিত। আমি যে এই টি যদি বেসিস হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ভি আর এন কেন বলছো, তাহলে এন প্লাস ওয়ান বলতে হবে। কিন্তু ডাইমেনশন ভি যদি আগে থেকে তোমার এন জানা থাকে তাহলে এটা শুধু জেনারেট করলো, এ বেসিস হতে পারে না। তাহলে এ যদি বেসিস না হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, মানে কি টি তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। কি বলতে চাইলাম? এটা বলতে চাইলাম যে ভি এর ডাইমেনশন যদি তোমার আগে থেকে জানা থাকে যে ভি এর ডাইমেনশনটা হচ্ছে, তুমি যদি আগে থেকে জেনে যাও ভি এর ডাইমেনশনটা এন, তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক এলিমেন্ট কোনো দিন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। তার মানে যত ডাইমেনশন থাকবে তার থেকে যদি বেশি এলিমেন্ট নিয়ে নাও তারা অবশ্যই ডিপেন্ডেন্ট, যত ডাইমেনশন থাকবে তার থেকে বেশি এলিমেন্ট যদি নিয়ে নাও তারা অবশ্যই ডিপেন্ডেন্ট। মানে আমি বলতে চাইছি আর থ্রি তার ডাইমেনশন কত, কেউ একজন? এর ডাইমেনশন হচ্ছে থ্রি। এবার তুমি একটা এস নিয়েছো, তার মধ্যে প্রথমে একটা ফিল্ডের উপরও ডিপেন্ড করছে কোথায় ডিফাইন করা আছে। ফিল্ড সবসময় আর, সবসময় আর। তা এবার এস যেটা নিয়েছো সেই এস এর মধ্যে এরকম তিনটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্ট আছে। আমি যে এই চারটে এলিমেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, উত্তর কি? উত্তর হচ্ছে সব সময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সব সময়। তার মানে আর থ্রি যেহেতু ডাইমেনশন হতো তাহলে লিনিয়ারলি অবশ্যই ডিপেন্ডেন্ট। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যদি আমি ধরে নিই যে এই এলিমেন্টটা আমার এতগুলো আছে, আমি শুধু প্রমাণ করে দিলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর কিছু প্রমাণ করবো না, শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করে দিলাম, তাহলে কি বলে দিতে পারবো এটা বেসিস? আমি ইয়েস। বেসিস প্রুভ করতে গেলে বলছি এল অফ এস সমান সমান আর থ্রি, আর প্রুভ করার দরকারই নেই, যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরটার তিনটে এলিমেন্ট কন্টেইন করছে তার এটা বেসিস হতে বাধ্য। আর এই ধরনের কথাবার্তা দিয়ে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো বলি তোমাদেরকে এবার। দিস ওয়ান, মনে করো এই ধরনের এমসিকিউ গুলো কি হবে। আগে এটা বলি দেখো, আলফা বিটা গামা বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি, আর রিয়েল ভেক্টর স্পেস বলা আছে মানে ফিল্ডটা রিয়েল নাম্বার, আর সি হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার, সি যে কোনো নন জিরো রিয়েল নাম্বার। তাহলে আলফা প্লাস সি বিটা, বিটা গামা কোশ্চেনটাই তো নেই রে 33 না, 33 ওয়েট, কোশ্চেনটা কি? কোশ্চেনই তো নেই, বলছে এটা কি হবে।
ফর্ম এ বেসিস অফ ভি, বলছে বেসিস অফ ভি হবে, ডাজ নট ফর্মস এ বেসিস, মে অর মে নট ফর্ম এ বেসিস, আর নান অফ দিস। এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা হবে যাচাই করো। আমি শুধু নর্মাল দুটো কথা বললেই বুঝে যাবে। প্রথম স্যার কথা, এ হবে। হ্যাঁ প্রথম না, তার আগে কি কিছু চেক করবে না? না চেক করে বলছো? চেক তো করতে হবে কিছু। স্যার C1 C2 C3 যদি 0 হয়ে যায় মানে ওদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে, তাহলে ওটা তো বলা যায় যে সব 0 হয়ে যাচ্ছে। যদি লিনিয়ার কম্বিনেশন নিই, এই আলফা প্লাস সি বিটা C1 প্লাস C2 বিটা প্লাস C3 গামা, এরকম ভাবে যদি নিই। মনে করো এটা তোমার বলে দেওয়া আছে বেসিস, তাহলে টিটা হচ্ছে বেসিস অফ ভি। তাহলে টি যদি বেসিস অফ ভি হয় তাহলে ডাইমেনশন ভি কত হবে? 3। এটা বুঝে গেছি, ডাইমেনশন ভি 3। আর 2 নম্বর হচ্ছে টিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে C1 C2 দিয়ে 0 হবে। এই দুটো তুমি জানো, এটা তোমার গল্পে বলে দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এসটা তুমি নিয়েছো সেই এসটা আলফা, তারপরে সি বিটা, বিটা আর গামা। আমার প্রশ্ন হচ্ছে এই এল অফ এসটা ভি, এটা দেখানো বড্ড টাফ। এটা করতে গেলে খুব টাফ। কেন টাফ সেটা তোমাদেরকে বলি, যে এখানে একটা এলিমেন্ট ধরো রে, তারপরে ওখানে নিয়ে যাও, ওখানে একটা এলিমেন্ট ধরে এখানে নিয়ে যাও, এটা খুবই টাফ। অবশ্যই এখানে একটা এলিমেন্ট ধরে ওখানে নিয়ে যাওয়াটা দরকার নেই, ওটা ওটা তো হবেই। তাহলে ওই দিকে একটা এলিমেন্ট ধরে এখানে নিয়ে আসাটা খুব টাফ। কিন্তু আমি কি জানি, যদি এসটা শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করে দিতে পারো, যেহেতু ভি এর ডাইমেনশন 3 আর নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইজ 3, তাহলে সঙ্গে সঙ্গে আমি এক্ষুনি তোমাদের থিওরামটা দিয়ে বললাম, বা যে রেজাল্টটা আমি ইউজ করেছিলাম এখানে, যে বললাম যে কোথায় রেজাল্টটা ছিল, যে আর থ্রি যেহেতু ডাইমেনশন হচ্ছে 3 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায় আর 3টে এলিমেন্ট যদি থাকে তাহলে বেসিস হবেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা দেখানোর দরকার নেই। তাহলে আমরা এই অঙ্কটা করার সময় শুধুমাত্র কি দেখাবো বলো তো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, ব্যাস ওইটুকু দেখাতে পারলেই অঙ্ক শেষ। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে এই টার্মটা অটোমেটিক্যালি হবে, শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে বেসিস হবে, নাহলে হবে না। এই এলিমেন্টগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা যাচাই করার খুব দরকার আছে। ধরো একই এলিমেন্ট দুবার নিয়ে নিলেই কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন কিন্তু নাও হতে পারে, মে অর মে নট বি হতে পারে। তাহলে আমরা একটু যাচাই করি, এটা কি করে চেক করব। এটা চেক করার নিয়ম হচ্ছে C1 ইন্টু আলফা প্লাস সি বিটা, C2 ইন্টু বিটা আর C3 ইন্টু গামা সমান সমান 0। পরের লাইনে আমরা কি লিখতে পারি, C1, ভালো করে বোঝো, C1 আলফা আর তারপরটা C1 সি প্লাস C2 বিটা, তারপরটা C3 গামা ইকুয়াল টু 0। যেহেতু টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ বেসিস মানে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে নিশ্চয়ই এই রিলেশনটা স্যাটিসফাই করবে। C1 এর মান 0, C1 সি প্লাস C2 এর মান 0 আর C3 এর মান 0, এইগুলো হলে ঘটবে। তাহলে C1 এর মান তুমি 0 জানো, C3 এর মান 0 জানো। এবার এই যে সিটা দেওয়া আছে সেই সিটা কিন্তু নন জিরো বলে দেওয়া আছে, তাহলে ওই সিটা যেহেতু নন জিরো, C1 তো 0, তাহলে C1 0 পেয়ে গেছো, সি নন জিরো, C1 যেহেতু 0 তাহলে C2টাও 0, আর লাস্টের লাইনে কি হবে, C3টাও 0। তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে, এটাকে নাম্বারিং করে ধরো 2, তাহলে আমরা বলবো 2 হোল্ডস only when C1 সমান সমান C2 সমান সমান C3 0। তাহলে সঙ্গে সঙ্গে কি বলবো, এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, বেসিস। তুই বলছিস কেন, কারণ নাম্বার অফ, এখানে একটা কথা লিখতে পারো, সিন্স নাম্বার অফ এলিমেন্ট in S is equal to dimension of V, তাহলে therefore L of S equals to V, এটার জন্য অটোমেটিক্যালি স্যাটিসফাইড, এটার জন্য আর যেন কোনো দরকারের নেই, এটা অবভিয়াসলি স্যাটিসফাইড, মানে অটোমেটিক্যালি স্যাটিসফাইড, তাহলে অবভিয়াসলি স্যাটিসফাইড, তাহলে এটা হয়ে গেল। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাহলে এসটা কি হবে, বেসিস। তাহলে মে অর মে নট বি হওয়ার কোনো চান্স নেই, তাহলে এটা কি হবে, ফর্মসে বেসিস। শুধু চেক করছো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বারবার বলছি, গুরুত্ব দিচ্ছি, এই অঙ্কগুলো আসতে পারে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করলে হয়ে যাবে। তিনটে এলিমেন্ট থাকলেই কি সবসময় বেসিস হবে?
না, তিনটে এলিমেন্ট থাকলে সবসময় বেসিস হবে না, যেহেতু ভি এর অলরেডি ডাইমেনশন বলে দেওয়া আছে 3। কি করে ও বলা আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে ভি এর ডাইমেনশন বলা আছে 3 কি করে? আলফা বিটা গামা বেসিস বলা আছে, বেসিস মানে নাম্বার অফ বেসিস এলিমেন্ট অফ ভি ইজ দ্য ডাইমেনশন, তো নাম্বার অফ বেসিস এলিমেন্ট 3, তাহলে 3 তো অবশ্যই হবে। তাহলে ভি এরটা যেহেতু বলা আছে তার জন্য হচ্ছে। বুঝলে? ক্লিয়ার? এই প্যাটার্নের প্রবলেমগুলো আছে বেশ কিছু এরকম। এটারও কোশ্চিনটা আমার তোলা হয়নি, কোশ্চিন কেন নেইনি কি জানি। 34, এটা কি বলছে দেখো, বলছে কি হবে, বলছে আলফা বিটা গামা ডেল্টা এরকম যদি হয়, ভি যদি এমন হয়, সি যদি নন জিরো রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে নন জিরো যদি হয় তাহলে তুমি আমাকে বলো যে এটা কি হবে। একই প্রবলেম কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তোমাকে চেক করতে হবে। রাফলি করো যেভাবে করো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক না করে এটা কিন্তু কনক্লুশন টেনো না। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না চেক করে কিন্তু কনক্লুশন টানলে কিন্তু সমস্যা আছে। সমস্যা আছে আমি বলছি, কারণ কিছু কিছু অঙ্কে আছে হয়তো ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে, হতে পারে। তাহলে চলো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা যাচাই করি। আমরা জাস্ট চেক করবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তার জন্য কি করবে, রিলেশন C1 ইন্টু আলফা প্লাস সি বিটা, C2 ইন্টু বিটা প্লাস C1 গামা, C1 না সি গামা প্লাস C3 ইন্টু গামা প্লাস সি আলফা সমান সমান থিটা। থিটা হচ্ছে নাল এলিমেন্ট। তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে C1 C2 C3 নন জিরোর জন্য না জিরোর জন্য, শুধু এইটুকু যাচাই করবো, কনক্লুশন অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি রে বাবা, আলফা কমন নাও। আলফা কমন নিলে আসবে এখান থেকে C1, আর আলফা মানে এই দিকে একটা আছে, তাহলে প্লাস C3 C। বিটা কমন নাও, বিটা কমন নিলে কি আসবে, বিটা কমন নিলে আসবে এইদিকে আসবে C1, আর বিটা নিলে এদিকে C2, প্লাস গামা কমন নাও। গামা কমন নিলে কি আসবে সেটাও দেখে নাও। গামা যখন কমন নিচ্ছ তাহলে গামা কমন নিলে পাওয়া যাবে C2C প্লাস C3। হলো? আমরা জানি অলরেডি যে আলফা বিটা গামা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন বি নট বি হবে। দেখা যাক, করছে একটু দেখো, করে নিয়েছো? মে নট বি হতে পারে, না হতে পারে। আচ্ছা দেখো, হ্যাঁ কারণ সি প্লাস 1 একটা আসছে ফ্যাক্টর। তাহলে আলফা বিটা গামা সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝবে কি করে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট? বেসিস তো, বেসিস বলা আছে মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আলফা প্লাস বিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেই যুক্তিতে আমি বলতে পারি তাহলে দেয়ারফর এই কোইফিশিয়েন্টটাও জিরো হবে, তাহলে C1 প্লাস C3C ইকুয়ালস টু জিরো। ওই কোইফিশিয়েন্টটাও জিরো হবে, তাহলে C1 প্লাস C1 না, হ্যাঁ C1C প্লাস C2 ইকুয়ালস টু জিরো। এই কোইফিশিয়েন্টটাও জিরো হবে, তাহলে C2C প্লাস C3 ইকুয়ালস টু জিরো। এখন প্রশ্ন হচ্ছে এর সলিউশন আমাকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিন কি বলছো? এর সলিউশন আমাকে বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট নিয়ে নিতে পারো, এদিক ওদিক অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি বলছি এর সলিউশন যখন তুমি বের করতে চাইছো তাহলে তুমি C1 ইন্টু 1, C2 ইন্টু 0, C3 ইন্টু C ইকুয়ালস টু 0। আমি চেক করছি, ওয়েট করো। তারপরটা হচ্ছে C2 ইন্টু 1, C3 ইন্টু 0 সমান সমান 0। একে লিখবে তুমি C1 ইন্টু 0, C2 ইন্টু C আর C3 ইকুয়ালস টু 0। হলো? তাহলে এবার কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট কত হচ্ছে সেটা দেখো। তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় আসলো বুঝতে পারলে? কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট মানে C1 C2 কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট কত আসবে রে বাবা, 1 0 C, C1 0 0 C সমান সমান এখানে 1। তাহলে এই পেলাম। এইগুলো থেকে আমি কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বের করব। কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বের করার জন্য একটা কাজ করতে পারো, যে এর অপারেশন নিতে পারো। অপারেশন কি না, 1 প্লাস সি। 1 প্লাস সি মানে কি করছি আমি বলি, R1 ড্যাশ সমান সমান R1
রো কলাম করছি এটা, তাহলে কলামে আমরা লিখছি C1 ড্যাশ, কলাম অপারেশন নিচ্ছি, তাহলে C1 ড্যাশ সমান সমান C1 প্লাস C2 প্লাস C3। এই অপারেশনটা নিলে আমরা পাবো C1 প্লাস C 0 C, বা এমনি ব্রেক করলেই তো হয়ে যায় নাকি, এমনি ব্রেক করলেই হয়ে যাচ্ছে, বেকার বেকার করছে এটা। তাহলে এটা সমান সমান কত হবে না 1 ইন্টু 1 মাইনাস 0 আর প্লাস C ইন্টু C মাইনাস C স্কোয়ার, সো C কিউব প্লাস 1। এবার C কিউব সমান C কিউব প্লাস 1 মানে বুঝতে পারছো, C কিউব প্লাস 1 মানে বুঝতে পারছো, C কিউব প্লাস 1 মানে বুঝতে পারছো কি ডিটারমিনেন্ট 0 হতে পারে। আমরা কি জানি, আগের দিনও তোমাদেরকে বলছিলাম, খুব মজার জিনিস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে বলছে যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায় তাহলে দিস ওয়ান ক্যান 0 যখন C এর মানটা -1, তাহলে C এর মান -1 হলে ইকুয়াল 0, আবার নট ইকুয়াল টু 0 যদি C এর মানটা নট ইকুয়াল টু -1 হয়। তাহলে যখন 0 হবে, মন দিয়ে বোঝে রে বাবা, যখন 0 হবে তখন এই সিস্টেম অফ ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। যখন 0 হবে তখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, আর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকলে অন্তত একটা নন জিরো সলিউশন থাকবে, তার মানে ডিপেন্ডেন্ট। আর যখন নন জিরো হবে তখন তোমার ইউনিক সলিউশন থাকবে, আর সেই সলিউশনটা 0 0 0 ছাড়া আর কিছুই না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কখন, ডিপেন্ডেন্ট কখন? কনফিউজড হয়ে যাচ্ছে না? আমার তো খুবই বাজে লাগতো, আমি তো কিছু বুঝতে পারতাম না। তোমরা কি কনফিউজড হয়ে গেলে? তাহলে এটা কোন অপশনটা হবে? এটা মে অর মে নট বি। তাহলে মে অর মে নট বি। তাহলে একটা কথা বলি, ওই তিনটে এলিমেন্ট আছে দেখে নিয়ে সঙ্গে সঙ্গে কনক্লুশন টেনো না। তিনটে এলিমেন্ট আছে দেখে নিয়ে এটা স্পেসিফিকলি বলা যাবে যে if C equals to -1 then it is linearly independent, আর যদি ওটা not equals to -1 হয় তাহলে linearly dependent। তো সেটা কি চেয়েছে এখানে? ওরকম কি অপশন বলেছে? না স্যার, না স্যার, ওরকম বলিনি, সেই জন্য আমি আর কিছু করলাম না। দিস ওয়ান। এবার তুমি এটা কোনটা কনক্লুশন হবে? দেখো কনক্লুশনও ভুল টানা যেতে পারে। ইফ, আমি কনক্লুশনটা বলছি, দেখো ইফ C সমান সমান -1 দেন কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট equals to 0, তাহলে therefore the system of equation has infinitely infinitely many solution. System of equation has infinitely many solution in terms of C1 C2 C3। তাহলে C1 C2 আচ্ছা, in terms of না বলে দরকার নেই, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে। ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কি? সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো therefore the relation একটু দাঁড়াও তো, অনেকক্ষণ ধরে ফোন করছে। ঠিক আছে, শোনা যাচ্ছে এবার? আচ্ছা শোনো, তাহলে দ্য রিলেশন ওয়ান মানে কোন রিলেশন? যে রিলেশনটা আমি এই রিলেশনটার কথা বলছিলাম। তাহলে দ্য রিলেশন ওয়ান ইনফাইনাইট মেনি সলিউশন থাকলে নিশ্চয়ই নন জিরোর জন্য ঘটছে। তাহলে রিলেশন ওয়ান হোল্ড ফর সাম নন জিরো সলিউশন, তাহলে therefore S is linearly dependent। তাহলে মনে থাকবে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট 0 যদি হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট,
তখন নন জিরো সলিউশন আছে, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট হলো। বাট ইফ সি এর মান যদি নট ইকুয়াল টু -1 হয়, যদি এমন হয়, তাহলে দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন মানে কোন সিস্টেম অফ ইকুয়েশন? এই সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, সেই সিস্টেম অফ ইকুয়েশনে C1 এর মান কত? নিচে হচ্ছে তার ডিটারমিনেন্টটা, আর উপরের দিকে কি থাকবে? যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয়, C1 মানে কি থাকবে? প্রথম টার্মটা 0 0 0, আর তারপরের টার্মটা হচ্ছে 0 1 C, তারপর টার্মটা হবে C 0 1। তুই বলছো কেন? কারণ এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে ক্যামার্স রুলও বলছে প্রথম এলিমেন্টটা 0 হয়, আর যেহেতু এই এলিমেন্টটা 0, ডেল্টার মান নট ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হতে বাধ্য। তাহলে ওই জন্য বলছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন কখন থাকবে, নো সলিউশন কখন থাকবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন থাকবে, সেটা কিন্তু ডিটেলস আলোচনা করেছি। তোমরা এই লেকচারগুলো একটু দেখেও নিতে পারো। আমাদের লেকচার নাম্বার 9 চলছে, তো তার ঠিক হয়তো 3-4 লেকচারগুলোতে এই সিস্টেম অফ ইকুয়েশন নিয়ে আলোচনা করা হয়ে গেছে। সিস্টেম অফ ইকুয়েশন আলোচনা না করলে এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়। ওই জন্য ভেক্টর স্পেস শুরু করার আগে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো বলা উচিত। আচ্ছা, C2 মান কি করে পাওয়া যাবে? C2 মান পাওয়া যাবে মাঝেরটাতে 0 হবে, আর নিচেরটা আমার মাঝে এখানে কিছু থাকবে, আর নিচের তো নন জিরো, তাহলে এটা 0 হবে, তাহলে C2 মান 0 হবে। তাহলে মনে রেখো এবার থেকে ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওই সিস্টেম অফ ইকুয়েশনটা কেমন দেখতে? দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন, যে সিস্টেম ইকুয়েশন ছিল, হ্যাজ অনলি ওয়ান সলিউশন, একটাই সলিউশন থাকবে। আর যেহেতু হোমোজিনিয়াস, সেই সলিউশনগুলো C1 সমান সমান C2 সমান সমান C3 সমান সমান 0। তাহলে এটা ইউনিক সলিউশন থাকবে, আর সেই সলিউশনটা 0 0 0 ছাড়া আর কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে বলবো দাস দ্য রিলেশন 1 hold only when C1 0, C2 0, C3 0, C1 C2 C3 equals to 0। তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করবে C1 0, C2 0, C3 0 জন্য। এটার মানে কি? কোনো মতেই ডিপেন্ড করবে না। এবার এই কন্ডিশনটা তো থেকেই অনেকটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে আমার C1ও 0, C2ও 0, C3ও 0। তার মানে কি কোনো একটা টার্মকে আর বাকি দুটো টার্ম দিয়ে পাওয়া যাবে না, কারণ সবাই তো 0। তাহলে কোনো একটা টার্মকে বাকি 0 টার্ম দিয়ে পাওয়া যাবে না। কিন্তু নন জিরো হলে কি হতো? নন জিরো যদি হতো, তাহলে সেই টার্মটাকে বাদ দিয়ে বাকি টার্মগুলো পাওয়া যেত, C1টা ভাগ করা যেত। তাহলে C1 C2 C3 0, ওটার মানে ইন্ডিপেন্ডেন্ট, নট ইকুয়াল টু 0 মানে ডিপেন্ডেন্ট। এগুলো মাথার মধ্যে ঢোকাও, নাহলে পারবে না। তাহলে এটা দারুণ একটা প্রবলেম। আমি জাস্ট এই ধরনের প্রবলেমগুলোকে বলবো বলেই এত কথাবার্তা বলছি, যে প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কারণ বেসিস দেওয়া আছে, সেই বেসিসের হেল্প নিয়ে তাদের কম্বিনেশন সবসময় বেসিস হয় না, সেটা ডিপেন্ড করে C1 C2-র ওপর। এবার একটা মজার জিনিস শোনো, এটা গেল, কিন্তু ধরো এই সেম প্রবলেম C এর মান নেই। ভালো করে বোঝো, সেম প্রবলেমে C এর মান নেই, C নেই মানে কি? তাহলে 1 আছে। C নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 1 থাকলে কি হবে? 1 থাকলে ওয়ান থাকলে কোন কেসটা আসছে দেখো, C নট ইকুয়াল টু -1, নট ইকুয়াল টু -1 মানে -1 তো নয়, এটা 1 তো -1 এর সঙ্গে সমান নয়, তাহলে এটা হবে। তখন কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে মনে রেখো, যদি তখন আমরা এরকম বলা যেতে পারে যে এটা যদি হয়, তা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো হবেই, আর নাম্বার অফ এলিমেন্ট ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, তাহলে বেসিস হবে। তাহলে C এর মান 1 হলে এটা বেসিস হবে, C এর মান 1 হলে বেসিস হবে, ঠিক? আর C এর মান যদি -1 হয়, তার মানে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। এবার কি হবে? C এর মান -1, তাহলে -1 হলে নট বেসিস, আর প্লাস হলে বেসিস। সামান্য একটু চেঞ্জ, তাতেই এত কথাবার্তা। আশা করি ফিল করছো, ব্যাপারগুলো বুঝতে পারছো। এই লেভেলের প্রবলেম তুমি আরো অনেক পাবে, এই লেভেলের প্রবলেম তুমি প্রচুর পাবে। তার মধ্যে এটা একটা প্রবলেম, ভি এনটা দেখো, ভি বলে দেওয়া আছে ভেক্টর স্পেস,
যার বেসিস হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা এন, এতগুলো বেসিস। তাহলে দেন আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি প্লাস আলফা ফোর, আলফা এন প্লাস আলফা ওয়ান। এরা কি হবে? সংখ্যায় তো এন সংখ্যক আছে, যদি যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে বেসিস, আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে নট বেসিস। আর যদি আবার C1 C2 উপর নির্ভর করে তাহলে মে অর মে নট বি। C1 C2 নেই তাহলে মে অর মে নট বি হবে না, তাহলে এটা হবে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, কারণ C1 C2 এর উপর নির্ভর করলে এই অঙ্কটা ওরকম প্রবলেম হতো। তা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই গল্পটাই শুধু বোঝো। মিউট করো। আচ্ছা, এই প্রবলেমটা তাহলে সি একই তো প্রবলেম, শুধু তিনটে এলিমেন্টের জায়গায় জেনারেলাইজ করেছে। তা তিনটে এলিমেন্টের জায়গায় জেনারেলাইজ করলে সি এর মান -1 যদি হয় তাহলে ডিপেন্ডেন্ট, লিনিয়ার ডিপেন্ডেন্ট। -1 বাদ দিয়ে বাকি সমস্ত কেসের জন্য ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই প্রবলেমটা কি হবে রে বাবা, বলো? এই প্রবলেমটা কি হবে? এখানে সি এর মান হচ্ছে 1, তো 1 নট ইকুয়ালস টু -1, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাম্বার অফ এলিমেন্ট ইন দিস সেট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন দিস সেট, বা বলতে পারো নাম্বার অফ এলিমেন্ট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ দিস সেট। তাহলে এটা বেসিস, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এটা ইনকারেক্ট। খুব কঠিন না, একদমই কঠিন না, কিন্তু এরকম কনফিউজ করে দেওয়ার মতো প্রবলেম থাকলেও থাকতে পারে। এবার এই প্যাটার্নটা থেকে বেরোচ্ছি, দিয়ে একটু অন্য প্যাটার্ন করছি, ডাইমেনশন সংক্রান্ত প্যাটার্নের অঙ্ক করছি। তার মধ্যে এটা দেখো, ভালো প্রবলেম। একটু দেখে দেবেন, আগে তুমি পড়িয়েছিলেন সাবস্পেস, একটু কনফিউশন। কত নাম্বার? एग्जांपल 12, एक्सरसाइज 12 এই এর মধ্যে, এই সেটের মধ্যে। এক্সারসাইজ 12। এই পিডিএফটা পেয়ে গেছো তো তোমরা? এটা ওই সেটের মধ্যেই আছে, কন্টেন্টের মধ্যেই আছে। এটা এটা সাবস্পেস নয়। সাসপেন্স নয় কোথায় বলছি? এটা সাসপেন্স তো। ও ভুল আছে সলিউশনের। ও সলিউশন দেখছো কেন তুমি? সলিউশনটাকে ইগনোর করো। তাহলে এটা সাসপেন্স নয় মানে এখানে হয়তো 1 দেওয়া আছে, ধরো এটা 10 দেওয়া আছে। এবার বলো এটা সাসপেন্স কি? তা হবে না, হবে না স্যার। তাহলে ওটা 10 দেওয়া থাকলে নট সাসপেন্স। আর তার থেকে বড় কথা, তুমি তো ক্লিয়ার করে নিতে পারো যে 0 0 0 ডাস্টবিন প্রেমসে কি করে, তাহলে এটা নিশ্চয়ই 0 বাদ দিয়ে অন্য কিছু আছে। তাহলে এটা ভুল আছে, এটা ইগনোর করো জাস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি যেটা সিমেট্রিক হবে না, এটা আমাদের প্রমাণ করতে গিয়ে আমাদের কিছুটা ভুল হচ্ছে। পরে বললাম যে কি যদি সিমেট্রিক হয় অবশ্যই সিমেট্রিক হবে। আর আমি ওই ভেক্টর স্পেসের যে পিডিএফটা যে পিডিএফটা দিয়েছেন ওতে লেখা আছে যদি সিমেট্রিক হয় তাহলে অ্যাডজারেন্টে সিমেট্রিক হবে। আর আমি কি বলেছিলাম সিমেট্রিক হবে না? পিডিএফে আপনি ল্যাটিস ডিটারমিনেন্টের ক্লাসে এটা বলেছেন, কিন্তু এ যদি সিমেট্রিক হয় তাহলে অ্যাডজারেন্টেও সিমেট্রিক হবে। আচ্ছা, সেটা এখন আর ঘাটাচ্ছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওটা হচ্ছে পিডিএফে কি আছে দেখার দরকার নেই। পিডিএফের সঙ্গে পিডিএফে মিস্টেক থাকতে পারে, টাইপ তো করছে না, হিউম্যান বিং টাইপ করছে, তুমি ভুল থাকতে পারে, সেটা তোমাকে কনফিডেন্স দিয়ে ঠিক করে নিতে হবে। ওকে, এই প্রবলেমটা কি? এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। এরকম টাইপের প্রবলেম পরীক্ষার সময় আসে, স্ট্যান্ডার্ড প্রবলেম, খুব স্ট্যান্ডার্ড প্রবলেম। ফাংশন এফ যেটা, সেটা কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে ভি বি দ্য সেট অফ রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। ভি হচ্ছে সেট অফ রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, আর ইউ বলা আছে সেই সমস্ত এফ গুলো দেওয়া হচ্ছে যার জন্য এফ অফ এর মান 0, এফ অফ এর মান 0। আর ডব্লিউ যেটা বলা আছে সেটা হচ্ছে এফ অফ এর মান 1। এফ অফ এর মান যদি 1 হয় তাহলে আমি বলবো থিটা এলিমেন্ট থাকার কোনো চান্সই নেই, তাহলে ডব্লিউ কোনোদিনই সাসপেন্স হবে না। তাহলে ডব্লিউ কোনোদিনই সাসপেন্স হবে না, তার কারণ হচ্ছে 0 এলিমেন্টটা থাকবে না।
তুমি বলছো কি কারণে, তাহলে এরকম করে লিখবো, যেহেতু সিন্স জিরো ফাংশন মানে জানো তো, জিরো ফাংশন মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু আর থাকলে আর ভি থাকলে কি লেখা আছে রিয়েল ভ্যালু আর, ইয়েস, তাহলে তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, এই ফাংশনগুলোকে কি বলা হয়, এই ফাংশনকে কি বলা হয়, জিরো ফাংশন। আচ্ছা, যদি আমি বলতাম যে জিরো ফাংশন যেটা, সেই জিরো ফাংশনটা তাহলে লেখা যাবে কি করে, আমি কি এটাকে জিরো ফাংশন, তো তাহলে তুমি এটা লিখতে পারতে জিরো অফ এক্স, জিরো ফাংশন মানে এটা। তাহলে তাই যদি হয় তাহলে এফ অফ এক্স সমান জিরো অফ এক্স, আর ফর অল এক্স এর জন্য ঘটছে ম্যাপিং এর একটা বৈশিষ্ট্য আছে, এক্স এরকম তাড়ানো যায় দিয়ে এফ আর জিরো সমান, তাহলে জিরো ফাংশন মানে এটা। তাহলে এই জিরো ফাংশনটা এখানে থাকতে গেলে তাহলে জিরো অফ এক্স বা জিরো অফ এ, সেটা মানে এফ অফ এ সেই মানটা তাহলে জিরো হতে হবে এই যুক্তি অনুসারে, কিন্তু এফ অফ এর মান জিরো, সেটা নট ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই যুক্তিতে বলবো জিরো কোনোদিনই ডব্লুর মধ্যে থাকবে না। যেহেতু জিরো ডব্লুর মধ্যে নেই, তাহলে ডব্লু ক্যান নট বি সাসপেন্স হওয়ার কোনো চান্স নেই, তাহলে ডব্লু নট এ সাসপেন্স, ডব্লু নট এ সাসপেন্স, তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে। কি বলছো? বলছি যে স্যার, ওটা দুটো ভালো রকম দিয়ে ধরতাম, এই একটা জি দিয়ে ক্লোজার ভোল্ট পেলে তো হতো। ক্লোজার দিয়ে হবে, ক্লোজার দিয়ে অবশ্যই করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি সাসপেন্স প্রুভ করার সময় প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নন এমটি, ফার্স্ট হচ্ছে নন এমটি, ঠিক আছে? অবশ্য নন এমটি হয়ে যাচ্ছে, সেটাও ঠিক, নন এমটি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি অত ক্লোজার কিচ্ছু করবো না, আইডেন্টিটি এলিমেন্ট মাস্ট অ্যাটেন্ড ইন আ সাসপেন্স মানে ভেক্টর স্পেসের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, আর জিরো হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, থাকতেই হবে, নেই যেহেতু তার জন্য নয়, তাহলে ক্লোজার দিয়ে কিছু করার দরকার নেই, কিন্তু ক্লোজার দিয়ে যদি করে কনক্লুশন টানো, আমি কোনো অসুবিধা নেই। যেমন ইউটা কেন, তাহলে তার উত্তর হচ্ছে ইউ এর যা ক্যারেক্টার, তাতে আমি দুটো জিনিস পেয়ে যাচ্ছি, যে জিরো এলিমেন্টটা ইউ এর মধ্যে আছে, নো ডাউট। এবার যদি তুমি বলো দুটো এলিমেন্ট নিয়ে নেবো, আমি কি নেবে বলো, এফ আর জি ইউ এর মধ্যে ধরে নিলাম, এফ আর জি যখন ইউ এর মধ্যে ধরে নেবে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো এফ অফ এ, মানে বাকি এলিমেন্ট কী হবে দেখার দরকার নেই, তো এফ অফ এর মান জিরো হবে, আর এফ অফ বি এর মানটাও জিরো হবে। তাহলে ইউ যদি এমন দেখতে হয়, তাহলে এফ অফ এটাও জিরো হবে, এফ অফ বি এর মানটাও জিরো হবে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার কন্টিনিউয়াস ফাংশন রে বাবা, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা এ নেই, তাহলে এই যে সামটা, এটা পয়েন্ট ওয়াইজ সাম, তাহলে এই সামটা আমার কি হবে, এফ অফ এ প্লাস এফ অফ বি হবে, এফ অফ এটাও জিরো, এফ অফ বিটাও জিরো, তাহলে আলটিমেটলি জিরো, যেহেতু জিরো হচ্ছে সেই কারণে আমরা বলতে পারবো যে এ প্লাস জিটা নো ডাউট ইউ এর মধ্যে থাকবে, অর্থাৎ ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করে যাচ্ছে। আর যদি জিরো বাদ দিয়ে অন্য কিছু হতো, তাহলে 1 + 1 2 হয়ে যেত, তাহলে 1 থাকতো না, সেই জন্য হচ্ছে না, সেটাও বলা যেত। এফ অফ বি না জি অফ এ, এফ অফ এ প্লাস জি অফ এ, ওহো, এফ অফ এ প্লাস জি অফ, এটা কি লিখলাম, এটা আমি সরি, এটা হবে জি অফ এ, তাহলে ফাইনালি আমার জি অফ এ ইকুয়ালস টু 0। এবার ঠিক আছে, ইয়েস। লাস্ট আরেকটা কন্ডিশন কি আছে, আরেকটা হচ্ছে সি একটা রিয়েল নাম্বার নিতে হবে, নিলাম, তাহলে সি ইন্টু এফ, তার সঙ্গে একটা কোনো এ, নিয়ম বলছে এটা সিটা বাইরে বেরিয়ে আসবে, এফ অফ এ হবে, সি ইন্টু 0 হবে, আর দিয়ে 0ই হবে, যেহেতু 0 হচ্ছে তাহলে সি এফটাও ইউ এর মধ্যে আছে, তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। আবার এরকম হলো, তাহলে সঙ্গে সঙ্গে কনক্লুশন টানতে পারবে যে এটা ইউটা সাসপেন্স হচ্ছে, তাহলে ইউ সাসপেন্স আর ডব্লিউ নট সাসপেন্স, এটা আছে। আর এই প্যাটার্নের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব, মানে পরীক্ষায় আসার মতো চান্স আছে। বুঝতে পেরেছো? এফ এটা আমি তো ইউ লিখলাম, তাহলে জিরোটা ওইখান থেকে জিরোটা ডব্লিউ তে থাকবে না, এটা কি করে বলবো আমি? ডব্লিউ তো আলাদা, ডব্লিউ তো ওয়ান যদি হয় তাহলে দুটো তো আলাদা আলাদা সেট, ইউ আলাদা। এবার ভি কি, ভি মানে হচ্ছে মেইন ভেক্টর স্পেস,
তারই আন্ডারে ইউ, আর তার আন্ডারে একটা ডব্লু আছে, কিন্তু সেই ডব্লুটা একদম আলাদা। তুই বলছো কেন একদম আলাদা? কারণ ডব্লুর মধ্যে কমন এলিমেন্ট জিরোটা নেই। কি বলছো? Yes, sir. কি বলছো? মানে প্রথমে ক্লাস এড হওয়া যায় না স্যার, তো এই ভিডিওটা কি পাওয়া যাবে ক্লাসে? হ্যাঁ, ওই কোর্সে পেয়ে যাবে সবকিছু, পরপর পেয়ে যাবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ডব্লুটা আলাদা করে কেন লিখলাম? কারণ ডব্লু থিটা নেই তো, তাহলে কমন এলিমেন্ট থাকার চান্স নেই, কমন এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, ওকে। কোথায় গেল? এই লেভেলের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, খুব। 34-35 ছিল তো। স্যার এই পিডিএফটা কিভাবে পাবো? এই পিডিএফটা তো দেওয়া ছিল, কোথায় কোর্সেও আছে দেওয়া, সব জায়গায় দেওয়া ছিল। ধরে নাও এই প্রবলেমটার দিকে একটু তাকাও। কি বলছো? এটা খুবই ভালো প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে। দেখো, আমি তোমাদের পিএসসির জন্য পড়াচ্ছি, প্লাস বিহারের পরীক্ষার জন্য পড়াচ্ছি। বিহারের পরীক্ষার জন্য কিন্তু একদম আমার স্যাটিসফ্যাকশন আসছিল না, সেই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি পড়ানো। বিহারের পরীক্ষাটাতে ক্লাস 11-12 কোশ্চেন আসে, আর তোমাদের পরীক্ষাতে ক্লাস 11-12 ধারে কাছেও যাবে না। তুমি বলবে হ্যাঁ স্যার আছে, আমি কি আসে রে বাবা? বলবে সেট রিলেশন ম্যাপিং আসে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আসে। তো ওটা গ্র্যাজুয়েশনই ধরে নিচ্ছে, কারণ ওটা গ্র্যাজুয়েশনে ছিল। সেট রিলেশন ম্যাপিং, ম্যাট্রিক্স, ফাংশনের কিছু ছোট ছোট ক্রাইটেরিয়া, রেঞ্জ বের করা, এই সব অঙ্কগুলো আসতে পারে। তো সেইগুলো আসবে, সেগুলো তো গ্র্যাজুয়েশনও আছে। তো ওগুলো ছাড়া আর কোনো কোশ্চিন আসে না, গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চিনগুলোই কিন্তু আসে। তো এইখানে স্ট্যান্ডার্ড কোশ্চিন আসবে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চিন আসবে, ইগনোর করো না যে তুমি বলছো যে এটা করবো না ওটা করবো না। আর প্রবলেম হচ্ছে টাইমটা বড় ফ্যাক্টর। টাইমটা তুমি ওই টাইমের মধ্যে পুরো নামানো খুব টাফ। বেশ কিছুজন আগের বার পরীক্ষাগুলো যখন দিয়েছিল 90-90টা কোশ্চিন, 90টা এমসিকিউ ও অ্যান্সার করতে করতে ঘেটে ফেলেছিল। বলছে যে 15-20টা অ্যান্সার করতেই পারছে না, মানে দেখতেই পাচ্ছে না। তো ওই টাইমটা ভাইটাল, ওই টাইম মানে ফাস্ট করতে হবে। টাইম দেখেই যেগুলো যেগুলো পাচ্ছ সেগুলো আগে, ইনস্ট্যান্ট যেগুলো পাচ্ছ সেগুলো আগে টিক করে রাখো উড পেন্সিল দিয়ে, তারপরে তুমি বাকিগুলো কষো। কি বলছে? V1টা দেওয়া আছে, এটা কি জানো তো? এটা কি ফাংশন বলো তো? ইভেন ফাংশন। এটা কি ফাংশন বলো তো? অড ফাংশন। জিরোটা কি ফাংশন? জিরো কি ফাংশন? ইভেন ফাংশন না অড ফাংশন? ইভেন ফাংশন। তাহলে জিরো যদি ইভেন ফাংশন হয়, তাহলে খুবই স্বাভাবিক এই অড ফাংশনে জিরো থাকবে না, তার মানে এটা সাসপেন্স হবে না। তাহলে V2 V1 নট এ সাসপেন্স, এটা ঠিক আছে। বুঝেছো কথা? বুঝেছো কথা? ইয়েস অর নো? কারণ থিটাটাকে থাকতে হবে, তো জিরোকে থাকতে হবে। আচ্ছা, আসলে কি দেখো বলি, 0 অফ এক্স সেটা তো জিরোই হবে। আচ্ছা, 0 অফ মাইনাস এক্স সে তো জিরোই হবে, জিরো তো সবসময় ওটাই হবে। তাহলে 0 অফ এক্স সমান সমান 0 অফ মাইনাস এক্স, ওটা হচ্ছে তো বললাম, এটা ইভেন ফাংশন। ভুল বললাম, সরি, কি বললাম আমি? হ্যাঁ, এটা হচ্ছে তো, এটা তো হয়ে যাচ্ছে, তার মানে ইভেন ফাংশন। এটা মানে কি অড ফাংশন? আচ্ছা, তাহলে এটা হবে না। ইয়েস, তাহলে যেই এমনটি পেলে সঙ্গে সঙ্গে তুমি বলতে পারবে তাহলে জিরোটা V1 এর মধ্যে আছে, বাট জিরোটা V2-র মধ্যে নেই। যেহেতু V2-র মধ্যে নেই, তাহলে V1 V2 বোথ সাসপেন্স, এটা হতে পারে না। জিরো তো ইভেন এন্ড অড বোথ কি করে ফাংশন, জিরো ফাংশন হচ্ছে নাকি? ইভেন অড দুটোই হচ্ছে না? ওহো, তাই তো। তাহলে 0 অফ মাইনাস এক্স সমান সমান 0, মানে -0 বলা যেতে পারে। তাহলে -0 অফ এক্স। আচ্ছা, দুটোই হচ্ছে, ঠিকই বলেছে, সরি, কারণ মাইনাস তো লিখতেই পারি, তাহলে এটা হচ্ছে, দুটোই হচ্ছে। তাহলে ওখান থেকে কনক্লুশন টানা যাচ্ছে না।
তাহলে জিরোটা দু জায়গায় আছে, এটা বুঝে গেল, দু জায়গায় আছে। এবার সাবস্পেস হওয়ার জন্য কি কি কন্ডিশন, কি কি গল্প, সাবস্পেস হতে গেলে আমরা কি কি কন্ডিশন চেক করব? দুটো ফাংশন ধরলাম, একটা এফ আর একটা জি, তারা যদি V1 এর মধ্যে থাকে তাহলে সেখান থেকে আমি কি পাবো? এফ অফ মাইনাস এক্স সমান সমান এফ অফ এক্স, জি অফ মাইনাস এক্স সমান সমান জি অফ এক্স হবে V1 এর মধ্যে থাকলে। তাহলে এফ প্লাস জি, তার যদি তুমি মাইনাস এক্স নাও, এফ প্লাস জি মাইনাস এক্স যদি নাও, তাহলে সেটা কি হচ্ছে? এফ অফ মাইনাস এক্স প্লাস জি অফ মাইনাস এক্স। এদের মান তো আমরা লিখতেই পারি যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এদেরকে আবার লিখতে পারি এফ প্লাস জি এক্স। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে তাই হচ্ছে। তার মানে দুটো ইভেন ফাংশন তার সাম করলে ইভেনই থাকবে, দুটো ইভেন ফাংশন তার সাম করলে ইভেনই থাকবে। তাহলে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এফ প্লাস জিটা V1 এর মধ্যে থাকছে। ইভেন আমি বলতে পারি যে অড ফাংশন যদি নিতাম, তারও যদি সাম করতাম, ধরো অড ফাংশন নিয়েছে, এখানে মাইনাস হলো, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে অড ফাংশনের সামও কিন্তু থাকবে। তার মানে এফ আর জি V2-র মধ্যে যদি থাকে, তাহলে এফ প্লাস জিটাও কিন্তু V2-র মধ্যে থাকবে। এটা কোয়াইট অবভিয়াস, মানে ক্লিয়ারলি মানে সেম। তুমি বলতে পারো ক্লিয়ারলি না লিখে বললাম সিমিলার। তাহলে সত্যি এটা দুটোই কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশনের রেসপেক্টে কি রেজাল্ট ঘটছে সেটা বড় কথা। তাহলে এক্সটার্নাল কম্পোজিশনটা কি ছিল? সি, ধরো একটা রিয়েল নাম্বার আমি চুজ করলাম, তার রেসপেক্টে কি হচ্ছে দেখতে চাইছি। তাহলে সি ইন্টু এফ অফ মাইনাস এক্স কত হবে? তাহলে সি ইন্টু এফ অফ মাইনাস এক্স হবে, সেটা সময় সি ইন্টু এফ অফ এক্স হবে, সি ইন্টু এফ অফ এক্স হবে। তাহলে এক্সটার্নাল কম্পোজিশনের রেসপেক্টও তো স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এরা দুটোই সাসপেস হচ্ছে, মানে এটা গেল। দাঁড়াও, আরেকটা কি আছে? সি ইন্টু এফ অফ মাইনাস এক্স, ওর ক্ষেত্রে যদি নাও তাহলে মাইনাস আসবে। তাহলে এটা দুটোই সাসপেস হচ্ছে, V1 V2 বোথ আর সাসপেস। তাহলে দুটোই সাসপেস, তাহলে V1 V2 বোথ আর সাসপেস। তাহলে বুঝতে পারছো এখানে জিরো কিন্তু আছে, জিরো আছে কি সাসপেসের কন্ডিশনে স্যাটিসফাই করছে। আসলে ইভেন ফাংশনের সাম করলে ইভেন, অড ফাংশনের সাম করলে ইভেন, প্রোডাক্ট করলে সমস্যা। তার মানে যদি এটা ফিল্ড হবে কিনা যাচাই করতে বলে তাহলে হবে না, ফিল্ড হবে কিনা যাচাই করতে বলে তাহলে হবে না। কিন্তু এটা কিন্তু ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে, ওভারঅল ভেক্টর স্পেস অবশ্যই হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি তোমরা কোশ্চেন বুঝে গেছো, ভেরি সিম্পল কিন্তু একটু অন্যরকম। ফিল্ড যেটা বলছিলাম, ফিল্ডের ক্ষেত্রে কি হয়, তখন এক্সটার্নাল কম্পোজিশনের নেওয়া হয় না, প্রোডাক্ট নেওয়া হয়। ফিল্ড মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট নেওয়া হবে। তাহলে এফ আর জি ওদের প্রোডাক্ট। তাহলে এফ আর জি তুমি ধরো ইভেন ফাংশন নিয়েছো, ভালো করে বোঝো। এফ আর জি ধরো V2-র এলিমেন্ট নিয়েছো, তাহলে V2-র এলিমেন্ট নিয়েছো মানে কি? V2-র এলিমেন্ট নিয়েছো মানে অড ফাংশন নিয়েছো, V2-র এলিমেন্ট নিয়েছো। তাহলে V2-র এলিমেন্ট নিয়েছো মানে এফ অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস এফ অফ এক্স হবে, আবার জি অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস জি অফ এক্স হবে। হলো? এবার তোমাকে কি দেখাতে হবে? ক্লোজার প্রপার্টিটা আছে, তো ক্লোজার প্রপার্টি মানে কি? এফ ইন্টু জি তাদের মাইনাস এক্স দেখাতে হবে। এটা মানে কি? এফ অফ মাইনাস এক্স ইন্টু জি অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স ইন্টু জি অফ মাইনাস এক্স। কিন্তু এফ অফ মাইনাস এক্স আবার কত? মাইনাস অফ এফ অফ এক্স, আর তার সঙ্গে কি হবে? মাইনাস অফ জি অফ এক্স। তো মাইনাস মাইনাস আউট হয়ে গিয়ে এফ অফ এক্স জি অফ এক্স। তাহলে ফাইনাল কনক্লুশন কি থাকলো? যে কনক্লুশন আমি বলতে পারবো যে এফ অফ এফ জি তার এক্স। তাহলে দেখো দুজনে কিন্তু অড ফাংশন, প্রোডাক্ট করার পর দেখো মাইনাস খেয়ে নিতে পারছে। তাহলে এই এফ জিটা আর V2-র মধ্যে থাকছে না, V1-এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে অড ফাংশন ওদের প্রোডাক্ট করে থাকছে না, তার মানে ক্লোজার প্রপার্টি
বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে যে ডটের রেসপেক্টে যে ক্লোজার প্রপার্টি সেটাই স্যাটিসফাই করছে না, তার একটা ফিল্ড হবে না কোনোদিনই, মানে রিংও হবে না। বুঝতে পারছো কথাটা? রিং হতে গেলেও তো এক্সটার্নাল কম্পোজিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি তো মিনিমাম থাকতে হবে। নাকি মাথা ঘুরে গেল? বলছে স্যার রিং ফিল্ডে চলে গেলেন কেন? মাথা ঘুরে গেল না বুঝে গেলে? নেক্সট চলো, নেক্সট এটা কি বলছে? সিটা হচ্ছে কালেকশন অফ অল পসিবল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, তাহলে সি হচ্ছে কালেকশন অফ অল পসিবল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, আর ডি হচ্ছে কালেকশন অফ অল পসিবল রিয়েল ভ্যালুড ডিফারেন্সিয়াল ফাংশন। আচ্ছা, এই পৃথিবীতে কন্টিনিউয়াস ফাংশন বেশি আছে না ডিফারেন্সিয়াল ফাংশন বেশি আছে? এই পৃথিবীতে কন্টিনিউয়াস বেশি আছে, ডিফারেন্সিয়াল ফাংশনটা কম আছে। তাহলে ডিফারেন্সিয়াল ফাংশনের সেটটা হচ্ছে ওদেরই সাবসেট হলো। তাহলে সিএবিটা কিন্তু ভেক্টর স্পেস হবে। সিএবিটা ভেক্টর স্পেস, কালেকশন অফ অল পসিবল কন্টিনিউয়াস ফাংশন, কালেকশন অফ অল পসিবল কালেকশন অফ অল পসিবল কন্টিনিউয়াস ফাংশন, সেটা ভেক্টর স্পেস হবে সব সময় ভেক্টর স্পেস হবে। কথা বোঝা গেছে? এবার কালেকশন অফ অল পসিবল ডিফারেন্সিয়াল ফাংশন, সেটা ভেক্টর স্পেস হবে কিনা? ডিফারেন্সিয়াল ফাংশন ভেক্টর স্পেস হবে কিনা? খুব সিম্পল ক্রাইটেরিয়া, আর কিচ্ছু না। তুমি আমাকে যে কোনো দুটো ফাংশন দাও, দিলে তাহলে বলছে যে ডিফারেন্সিয়াল ফাংশন মানে তাহলে এফ ড্যাশ আর জি ড্যাশ এক্সিস্ট, এটা বোথ আর এক্সিস্ট। এবার বলছে যে এফ প্লাস জি সেটাও এর মধ্যে আছে কিনা, তাহলে সেটা চেক করতে গেলে ওর ডেরিভেটিভটা চেক করতে হবে। তাহলে এটা মানে এফ ড্যাশ জি ড্যাশ দুজনে তো এক্সিস্ট, তাহলে এটাও এক্সিস্ট, তাহলে এটাও এক্সিস্ট, তাহলে এফ প্লাস জি এর ডেরিভেটিভটাও এক্সিস্ট, তার মানে এফ প্লাস জি ডি এর মধ্যে আছে। তাহলে কি বলতে চাইলাম? ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেল। এবার মজার বিষয় হচ্ছে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তার সঙ্গে যদি সি মাল্টিপ্লাই করো রে বাবা, তাহলে সেও ডিফারেন্সিয়েবল হবে, সি দিয়ে এমন হবে। মানে এই ডেরিভেটিভের যদি তুমি অপারেটরগুলো যদি বলতে বলো, তাহলে আমি বলছি সি ইন্টু এফ এক্স কত হবে, আমি বলছি সি বাইরে বেরিয়ে আসবে আর ডি অফ দিস ওয়ান এটা হবে। তাহলে ডেরিভেটিভের এই অপারেটরগুলো অটোমেটিক্যালি স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে দুটো ক্লোজার প্রপার্টি যেটা আছে দুটো স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে সাসপেসের যে কন্ডিশনগুলো আছে সেটা স্যাটিসফাই করছে। জিরো থাকবে তো, আমি যে হ্যাঁ জিরো ডেরিভেটিভ জিরো, তাহলে জিরো তো থাকবে। তাহলে এই ডিটা ভেক্টর স্পেস হবে, সিটা সেটাও ভেক্টর স্পেস হবে। আর সব থেকে বড় কথা, যত এই পৃথিবীতে ডেরিভেটিভ ফাংশন আছে তারা কন্টিনিউয়াস অবশ্যই। তার মানে ডি এর মধ্যে এফ থাকলে এর মধ্যে থাকবে, তাহলে এটা থেকে এটা ছোট। তাহলে এই ডিটাও সাবস্পেস, এই ডিটা হচ্ছে ভেক্টর স্পেস, এই সিটাও ভেক্টর স্পেস, এদের মধ্যে এটা ছোট, তাহলে কে সাবস্পেস হবে? ডি। তাহলে এখানে যদি কোনো একটা বলো সি এ বি সাবস্পেস, এটা কি করে হয়? এটা হয় নাকি? ছোট তো হবে না। নট এ ভেক্টর স্পেস, না এটা ভুল। নট এ ভেক্টর স্পেস, না এটা ভুল। তাহলে একমাত্র ডি, আর কোনো রাস্তা নেই। তাহলে কালেকশন অফ অল পসিবল ডেরিভেটিভ ফাংশন, কালেকশন অফ অল পসিবল ইন্টিগ্রেবল ফাংশন, তারা কি কি ক্যারেক্টার স্যাটিসফাই করছে সেটা তো মোটামুটি বুঝেই গেছে যে কি হচ্ছে না হচ্ছে। খুব সিম্পল, কিচ্ছু নেই, কিন্তু রেজাল্ট হিসাবে মনে রাখলে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। আর রিমেন ইন্টিগ্রেবলের ক্ষেত্রে আবার কি আছে সেটা বলে দেখি। হ্যাঁ, কোনটা? সাসপেন্স হবে, হ্যাঁ ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা হচ্ছে। ঠিক আছে, ওকে চলো নেক্সট। দেখেই কেমন লাগছে এটা। আচ্ছা, এই ফাংশনগুলো কি জানো? এই ফাংশনগুলোর নাম জানো? ডি এর ফাংশন, সেটা এই অঙ্কটার ক্ষেত্রে বলবো এটা কি বলছে? পড়তে পারবে? পড়েই কেমন লাগছে না? বিরক্ত লাগছে তো? আচ্ছা, তা একটু কনসেন্ট্রেট করো,
পড়ছো যখন তো একটু ভালো করেই পড়ো, আর কি করবে। সিটা হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, এখানে ডিসিটা কি ডিসি মানে হচ্ছে ডিফারেন্সিয়েবল এন্ড কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়াল ফাংশন। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়াল মানে কন্টিনিউয়াস মানে ডেরিভেটিভ ফাংশনটাও কন্টিনিউয়াস, এটা মানে ডেরিভেটিভ ফাংশনটাও কন্টিনিউয়াস, এটার মানে। না স্যার লেখা আছে তো হুম, ডিসকন্টিনিউয়াস ফাংশন। ও ওটা ডিসকন্টিনিউয়াস ফাংশন লেখা আছে, আচ্ছা। হ্যাঁ লেখা আছে। ও তাহলে তো হয়ে গেল ডিসকন্টিনিউয়াস ফাংশন, দেখেছো, ভুল বললাম, কোশ্চেনে তো লেখা আছে। তাহলে শোনো এবার এই কোশ্চেনটা কি বলছে। বলছে সিটা বলা হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, নোটেশন কথা বলছে। আর ডিসিটা বলা আছে সেট অফ অল ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা ভালো। তারপরে বলছে যে ডিএবি মানে হচ্ছে সেট অফ অল ডেরিভেটিভ ফাংশন, ডিফারেনশিয়াল ফাংশন। আরএবি মানে হচ্ছে সেট অফ অল ইন্টিগ্রেবল ফাংশন, ইন্টিগ্রেবল ফাংশন। তাহলে যদি তাই হয় দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট এ ভেক্টর স্পেস। তাহলে এদের মধ্যে কারা কারা ভেক্টর স্পেস? আমি তো জানি কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশন ভেক্টর স্পেস হবে, এটা জানি আমি। আর কালেকশন অফ ডিফারেন্সিয়েবল ফাংশন ভেক্টর স্পেস হবে, সেটাও আমার জানা আছে। আমার প্রশ্ন হচ্ছে কালেকশন অফ ডিসকন্টিনিউয়াস ফাংশন কি হবে? এটাও খুব মজা রে বাবা। আমার তো মনে হচ্ছে এটা অবশ্যই অবশ্যই ভেক্টর স্পেস হবে। ডিসকন্টিনিউয়াস ফাংশন হবে না, হবে না? না স্যার, এটা ভেক্টর স্পেস হবে না, কারণ রিমেইনিং ট্রিওর ফাংশনও তো ভেক্টর স্পেস ফর্ম করবে। ও ডিসকন্টিনিউয়াস ফাংশনের কথা সমস্যা, সেটা বলি। স্যার 1 - 1 - 1 1 দুটো ফাংশন নিলে 0 চলে আসবে। একদম, তার মানে জিরো নেই তো, জিরো ফাংশন নেই, কন্টিনিউয়াসে জিরো ফাংশনটা নেই। তাহলে তো হয়ে গেল, অত জটিল করে ভাবার কি দরকার, তাহলে তো এক বাক্যে হয়ে গেছে। ভেরি গুড। কারণ জিরো ফাংশন তো কন্টিনিউয়াস ফাংশন, জিরো ফাংশন তো কন্টিনিউয়াস ফাংশন। জিরো ফাংশন কেন কন্টিনিউয়াস? উত্তর কি? কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস। এই পৃথিবীতে যত কনস্ট্যান্ট ফাংশন আছে সবাই কন্টিনিউয়াস, তাহলে জিরো ফাংশন। তাহলে এত জটিল করে তো বলার কোনো দরকারই ছিল না। এবার চলে আসো রিমেইন ইন্টিগ্রাল ফাংশন। রিমেইন ইন্টিগ্রাল ফাংশনটা কি জানো তো? এফও যদি রিমেইন ইন্টিগ্রাল হয়, জিও যদি রিমেইন ইন্টিগ্রাল হয়, তাহলে তাদের সামটা রিমেইন ইন্টিগ্রাল হবে। এটা খুব মজার, কি জানো তো? অ্যালজেব্রিক প্রপার্টিগুলো, ভেক্টর স্পেস কথাটির মানে হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টিগুলো। তো সব অ্যালজেব্রিক প্রপার্টিগুলো স্যাটিসফাই করে। এফ আর জি আর এ বির মধ্যে আছে, তা তুমি প্রমাণ করো এ প্লাস জি থাকবে আর এ বির মধ্যে। আর লাস্টে আমার দরকার কি না, সি মানে স্কেলার ইন্টু এফ, সেটাও থাকবে আর এ বির মধ্যে। তো এই সমস্ত প্রপার্টিগুলো আমরা প্রমাণ করেছি, তাহলে এটা ভেক্টর স্পেস হবে। ডিসকন্টিনিউয়াস ফাংশন ভেক্টর স্পেস হবে না বিকজ অফ জিরো ফাংশন ডাজ নট বিলংস টু দিস সেট, তাহলে এটা হবে না। মানে এখানে আমার কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ ডাজ নট যেহেতু বলেছে, সেই জন্য আমার তাহলে কারেকশনটা করবো এইভাবে। এটা হয়ে যাবে আমার অ্যান্সার, এটা হবে নট অ্যান্সার, এটা হবে নট অ্যান্সার। এবার একটা কথা বলি, জিরো ফাংশন ছাড়াও আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আমরা জানি যদি ডিরিচলেট ফাংশন নাও, ডিরিচলেট ফাংশন মানে র্যাশনালে 1, ইরেশনালে ধরো -1, এটা ডিরিচলেট ফাংশন। আর এই পৃথিবীতে ডিরিচলেট ফাংশনগুলো সব জায়গায় ডিসকন্টিনিউয়াস। ডিরিচলেট ফাংশন কোনো জায়গায় কন্টিনিউয়াস নয়, কারণ ফাংশনটি এরকম হ্যাপাজেডলি আপ ডাউন করে, উপর নিচে এত আপ ডাউন করে, যেই র্যাশনালে পা দেবে 1, ইরেশনালে পা দেবে -1, তা 1 -1। আবার ডেন্সিটি প্রপার্টি বলছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ইনফাইনাইটলি মেনি র্যাশনাল ইরেশনাল পয়েন্ট আছে। তা যেহেতু এরা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, আপ ডাউন করে, ফ্ল্যাকচুয়েট করে, তাহলে এরা কোনোদিনই কন্টিনিউয়াস হবে না। তার মানে এই ফাংশনটা ডিসির মধ্যে আছে। আবার একটা জি নিলাম রে বাবা, সেই জিটা হচ্ছে উল্টোটা নিলাম। উল্টো নিলাম মানে কি? উল্টো নিলাম মানে কি, -1 নিলাম এক্স বিলংস টু কিউ, আর 1 নিলাম এক্স বিলংস টু আর মাইনাস কিউ, তাহলে এটাও ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এই ফাংশনটাও ডিসির মধ্যে আছে, জিটাও ডিসির মধ্যে আছে। কিন্তু খেয়াল করো, আমি যদি এ প্লাস জি তার এক্স নেই, তাহলে নিয়ম অনুসারে এটা হবে এফ এক্স প্লাস জি এক্স। এবার মজার বিষয় হচ্ছে এফ এক্সে যখন তুমি 1 নিচ্ছ, এটা -1 0, এটা -1 0, তাহলে এটা 0 কোন কার জন্য? আর এর জন্য, যে কোনো আর এর জন্য। তাহলে কি বোঝা গেল যে এফ প্লাস জিটা আবার কন্টিনিউয়াস। এফ প্লাস জি কন্টিনিউয়াস মানে সেটা ডিসির মধ্যে নেই। কি প্রমাণ হলো? যে এফ যদি কন্টিনিউয়াস হয়, জি যদি এফ যদি ডিসকন্টিনিউয়াস হয়, জি যদি ডিসকন্টিনিউয়াস হয়,
তার সামটা ডিসকন্টিনিউয়াস থাকছে না, সঙ্গে সঙ্গে বলে দেবো যে ভেক্টর স্পেসের প্রথম কন্ডিশনটাই স্যাটিসফাই করছে না, ক্লোজার কন্ডিশনটাই স্যাটিসফাই করছে না। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বি হবে, এটা ডি না, এটা বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পেরেছো? হ্যাঁ না না? তাহলে এটা বি হবে, বুঝলে? নেক্সট চলে আসো, নেক্সট চলে আসো। আরো এরকম প্রবলেম আছে, বেশ কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। কি করবে আর কি ছাড়বে। আচ্ছা, এটা দারুণ একটা প্রবলেম, এটা খুব সহজ, খুব সুন্দর সহজ একটা প্রবলেম। বলো তো রে বাবা, কোনটা হবে? তাতে বলতে হবে, এটা ইমিডিয়েটলি বলে অপশন এ। এ হবে স্যার। কি করে, কি করে বললে? এ স্যার এক্সটার্নাল কম্পোজিশন মাল্টিপ্লিকেশন, সেটা দিয়ে সিতে আই আছে, আই একটা রিয়েল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার দিয়ে। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? আর ইজ এ ভেক্টর স্পেস ওভার সি, আর ইজ এ ভেক্টর স্পেস ওভার সি। খুব সুন্দর একটা রেজাল্ট। হ্যাঁ, সিতে ভেক্টর স্পেস হতে গেলে আলফাটা আমি বললাম আর এর এলিমেন্ট হলো, আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড, সেটা সি এর এলিমেন্ট। আর সেই জেডটা আমি কথা কথা বললাম যে আলফাটা আমি ধরলাম আর এর এলিমেন্ট, বা আলফা না লিখে লিখলাম এক্স, তাহলে এক্স ধরলাম আর এলিমেন্ট, আর জেড এর এলিমেন্টটাকে আমি না আয়োটা বলে দিলাম, জেড এর এলিমেন্ট। তাহলে এক্সটার্নাল কম্পোজিশন কি বলছে? আয়োটা ইন্টু এক্স, সেটা আর এর মধ্যে থাকতে হবে। সম্ভব কোনোদিন? এটা কোনোদিন সম্ভব? তাহলে ফিল্ড হচ্ছে সি আর ভেক্টর স্পেস হচ্ছে আর, ইম্পসিবল, এটা হতে পারে না। কিন্তু নট ট্রু বলেছে না, নট ট্রু, তাহলে এটা নট ট্রু। পরেরগুলো দেখো, পরেরটা বলছে সি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, এটা হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ সিটা আর টুর মতো ফ্লেভার আছে। তাহলে সিটা ভেক্টর স্পেস ওভার আর, এটা হতে পারে, হবে। আর আর ইজ এ ভেক্টর স্পেস ওভার কিউ, ইয়েস হবে, হবে, এটা হবে। আরটা কিউ এর ওভারে ভেক্টর স্পেস। আর ইজ এ ভেক্টর স্পেস ওভার জেড, ইয়েস। তাহলে আচ্ছা, ওভার জেড যেটা ফিল্ড হয়, হ্যাঁ না স্যার, তাহলে, হ্যাঁ জেডটা যদি ফিল্ড না হয় তাহলে ওভার জেড বলেছে কি করে? মাথা তো ঘুরে গেল আমার। জেড হতে পারে না, এটা ফিল্ড লিখতে হবে, ফিল্ড হতে হবে, জেড হওয়া যাবে না, জেড হওয়া যাবে না। তাহলে এরকম অপশন থাকবে না, এটা হবেই না, নান অফ দিস বলে লেখা থাকতে পারে, কিন্তু এটা হতেই পারে না, এটা কখনো হতে পারে না। কারণ ওভারে ফিল্ড হয়, সবসময় ফিল্ডের ওভারে হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার এই কোশ্চেনটা কি বলছে দেখো, যাবতীয় সাসপেস সংক্রান্ত জায়গাগুলো বলে নিচ্ছি। দ্য ভেক্টর স্পেস আর টু ওভার আর হ্যাজ টু সাসপেস। কটা সাসপেস থাকবে? আর টু ওভার আর, তার কতগুলো সাসপেস থাকবে? এটা তো একদম ইমিডিয়েট একটা, ইমিডিয়েট একটা কোশ্চেন, আমি সেটাই বলছি যে আর টু তো নিজেই এমন একটা সেট, আর ডব্লিউ সমান সমান আমি যদি এক্স ওয়াই বিলংস টু আর টু নেই, আর এইদিকে যদি আমি এ এক্স সি ওয়ান এক্স প্লাস সি টু ওয়াই সমান সমান জিরো যদি নিয়ে নেই, সি ওয়ান সি টুর এরকম হাজারো পসিবিলিটি। সি ওয়ান সি টু আমার কি লিখতে পারো? সি ওয়ান সি টু যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এরকম হাজার পসিবিলিটি তুমি পাচ্ছ, যার জন্য এটা সাসপেস হবে। তাহলে ইনফাইনাইটলি মেনি সাসপেস হতে, এরা সবাই সাসপেস, এরা সবাই সাসপেস, সি ওয়ান সি টুর যে কোনো মানের জন্য সাসপেস। সো ইট হ্যাজ ইনফাইনাইটলি মেনি সাসপেস, এটা একটা দুটো সাসপেস নয়, ইনফাইনাইটলি মেনি সাসপেস থাকবে, ইনফাইনাইটলি মেনি সাসপেস থাকবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো?
ভালো কোশ্চেন, খুব সুন্দর। ভিটা হচ্ছে ভেক্টর স্পেস, ভিটা হচ্ছে ভেক্টর স্পেস হলো। আর ইউটা হচ্ছে, একটু সুন্দর করে লিখছি, ইউটা বলছে কালেকশন অফ অল দ্য সিকোয়েন্স সাচ দ্যাট এই সিকোয়েন্সটা কনভার্জেস টু এ। তো বলছি এটা সাবস্পেস কখন হবে? সিকোয়েন্সটা কনভার্জেস টু এ মানে এটা কেমন জানো তো? এটা যেন আগে যে এরকম এক্সাম্পল দিয়েছিলাম না, যে সেই সমস্ত এফগুলোর কথা বলা হলো, সেই সমস্ত এফগুলোর কথা বলা হলো যার জন্য এফ অফ এ সমান সমান 1 না 0। ধরে নাও এখানে, ধরো এখানে আমি এফ অফ এ সমান সমান কথা বললাম কে, তারপরে তোমাকে একটা কোশ্চেন দিলাম, দিয়ে বললাম যে কে এর কোন মানের জন্য সাবস্পেস হবে? উত্তর কি? কে এর কোন মানের জন্য সাবস্পেস হবে? 0। তো সেম কোশ্চেন, কারণ সিকোয়েন্সগুলো এতে যাবে। তো এর মান যদি 0 আসে, এর মান যদি নন জিরো আসে, তাহলে জিরো সিকোয়েন্সটা কোনোদিনই যাবে না। তাহলে জিরো সিকোয়েন্সটা এর মধ্যে নেই, জিরো সিকোয়েন্স নেই মানে জিরো নেই, নাল এলিমেন্ট নেই, হতেই পারে না। তাহলে সাসপেন্স হতে গেলে মিনিমাম নাল এলিমেন্ট থাকতে হবে, তাহলে এর মান 0 হতে হবে। এটা প্রথম ক্রাইটেরিয়া দিয়ে বুঝতে পারছো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর মান 0 হলে বাকি কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে তো? আমি যে হ্যাঁ করবে। মনে করো আলফা আর বিটা দুটো এলিমেন্ট ইউ এর মধ্যে ধরে নিলে, তাহলে আলফাটা আমার এ এন টাইপের সিকোয়েন্স আর বিটাটা আমার হচ্ছে বি এন টাইপের সিকোয়েন্স হলো। এবার আলফা বিটাটা লিমিটিং ভ্যালু কত হবে? এন টেস টু ইনফিনিটি আলফা প্লাস বিটা, এদের লিমিটিং ভ্যালু, তার মানে আলফা মানে এ এন প্লাস ওদের লিমিটিং ভ্যালু বি এন, এ এন এর মান 0 প্লাস 0 নিলে 0 হবে। তাহলে আলফা বিটার জন্য তার সামটাও আমার 0ই হচ্ছে, তাহলে আলফা বিটা সামটা 0 থাকছে। 0 হলেই তবে সম্ভব। যদি এটা 1 হতো তাহলে 1 হলে কিন্তু 1 + 1 2 হয়ে যেত, কোনো মতেই আসতো না। তাহলে এখানে 0 পসিবিলিটি, কিচ্ছু করতে হবে না জানো তো, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 0 ছাড়া কোনো রাস্তা নেই। সিম্পল একটা প্রবলেম, স্ট্যান্ডার্ড প্রবলেম, পরীক্ষার সময় যে কোনো মুহূর্তে এটা আসতে পারে, আসার মতো প্রবলেম। আশা করি বুঝতে পেরে গেছো। ইয়েস অর নো? এখানে একটা কন্ডিশনটা মিসিং আছে এই জায়গাটাতে। এটা বলা আছে লেস ইনফিনিটি, এটা বলা থাকা উচিত লেস ইনফিনিটি। ওকে, তাহলে বলছে এই প্রবলেমটা কি বলছে, কোশ্চেনটাকে ফিল করো। আর হচ্ছে বি এ ফিল্ড অফ এ ভেক্টর অফ ফিল্ড অফ রিয়েল নাম্বার, ভিটা হচ্ছে সেট অফ অল ইনফাইনাইট সিকোয়েন্স। তাহলে যত ইনফাইনাইট সিকোয়েন্স আছে সেটা হচ্ছে ধরো ভি, ভি হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। ইকুয়ালিটি, অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন আর ডিফাইন্ড টার্ম ওয়াইজ। তার মানে ইকুয়ালিটিগুলো সিকোয়েন্সের টার্ম ওয়াইজ করা হয়েছে। দুটো সিকোয়েন্সের ইকুয়াল মানে তার প্রত্যেকটা টার্ম ইকুয়াল। দুটো সিকোয়েন্সের অ্যাডিশন মানে টার্ম ওয়াইজ x1 + y1 x2 + y2, এটা বলা হয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে ভিটা ভেক্টর স্পেস হবে ওভার আর, ভি হচ্ছে ভেক্টর স্পেস ওভার আর। ভিটা ভেক্টর স্পেস হবে কেন? কারণ তুমি এই যে এই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন গুলো লিখেছো তার জন্য। এবার প্রশ্ন হচ্ছে ডব্লু যদি এরকম টাইপের দেখতে হয় তাহলে সেই ডব্লুটা কি হবে? নট এ সাবস্পেস, না সাবস্পেস, নট এ ভেক্টর স্পেস, না নান অফ দিস। আগেরটা আর এটার মধ্যে কি পার্থক্য? আগে ছিল বলছে যে কোনো সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের বাদ বিচার করে দিই। আর এখানে বলছে সেই সমস্ত সিকোয়েন্স যে সিকোয়েন্সগুলোর স্কোয়ারের টার্মের সিরিজটা কনভার্জেন্ট, স্কোয়ারের টার্মের সিরিজটা কনভার্জেন্ট। এটা মানে যে সমস্ত সিকোয়েন্সগুলোর স্কোয়ারের টার্মের সামটা কনভার্জেন্ট তাদেরকে নেওয়া হয়েছে। এটার একটা নোটেশন আছে জানো তো, L2 স্পেস বলে লেখা হয়, LP স্পেস, L2 স্পেস। এটা L2 স্পেসের মেম্বার এগুলো। L2 কেন? কারণ ওই যে স্কোয়ার করেছে বলে L2। যদি তুমি সামেশন অফ এক্স এন পি করতে তাহলে বলতে LP স্পেস। তো LP স্পেসের মতো একটা কথাবার্তা, ইগনোর করো, LP স্পেসটা বলার দরকার নেই। তাই যদি হয় তাহলে বলছে এটা সাসপেন্স হবে কিনা। আমি যে তুমি প্রথমে আমাকে বলো 0, আমি যে 0 এলিমেন্ট যদি তুমি নিতে, 0 সিকোয়েন্স, কিছুই নেই পয়েন্ট,
সবসময় 0 0 0 0 0 করে যাচ্ছে, তো তাদের স্কোয়ারের সাম তো কনভার্জেন্ট হবে, তাহলে 0 আছে, তাহলে নন এমটি হয়ে গেছে। এবার দুটো এলিমেন্ট ধরে নাও, একটাই এলিমেন্ট হচ্ছে xn আর একটা ধরো yn, তাহলে তারা যদি আমার ডব্লুর মধ্যে থাকে তাহলে এদের যে সিরিজটা আছে xn এর স্কোয়ার সেটাও লেস ইনফিনিটি আর yn স্কোয়ার লেস ইনফিনিটি। আমরা কি জানি যে xn এর স্কোয়ার yn স্কোয়ার লেস ইনফিনিটি, তাহলে স্কোয়ারের টার্ম, তাহলে এদের সাম যখন নেবে তাহলে xn প্লাস yn, এদের যখন সাম নেবে তাহলে xn প্লাস yn এর সাম মানে হচ্ছে xn প্লাস yn তার হোল স্কোয়ারটা কনভার্জেন্ট হবে কিনা যাচাই করতে চাইছি। এটার মান কি জানি আমরা, সামেশন অফ xn স্কোয়ার প্লাস সামেশন অফ xn ইন্টু yn তারপর প্লাস সামেশন অফ yn স্কোয়ার। আমি জানি এটাও লেস ইনফিনিটি ওটাও লেস ইনফিনিটি, শুধু এই টার্মটা লেস ইনফিনিটি কিনা যাচাই করতে হবে। তো মনে আছে তোমাদের xn ইন্টু yn, হ্যাঁ হ্যাঁ ওইখানে 2 আছে না, ওকে ওকে, তাহলে এটা 2 ইন্টু দিস ওয়ান, তাহলে 2 অফ দিস ওয়ান। আর আমরা কি জানি মনে আছে তোমাদের নিশ্চয়ই যে এম গেটার জিএম এ কি বলছে, এম গেটার জিএম এ বলছে এম এর মান যদি আমি xn প্লাস yn যদি নিতাম বাই 2 গেটার, আচ্ছা এটা স্কোয়ারে যদি সামনে নিতাম তাহলে xn স্কোয়ার yn স্কোয়ার তার রুট হতো। ওকে, তাহলে সেই যুক্তিতে আমরা কি বলতে পারি, xn yn লেস xn এর স্কোয়ার প্লাস yn স্কোয়ার বাই 2 হতো, 2টা এদিকে গুণ করে দাও তাহলে দিস ওয়ান। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে যে 2 অফ দিস ওয়ান দিয়ে যে সামটা দেখতে পাচ্ছ, এটা যে দেখতে পাচ্ছ তারও টার্ম, তার টার্মগুলো কি হবে সামেশন অফ xn স্কোয়ার, আর এর পরিবর্তে তুমি লিখতে পারবে xn স্কোয়ার প্লাস yn স্কোয়ার, তারপর এখানে লিখতে পারবে সামেশন অফ yn স্কোয়ার। এটাও কনভার্জেন্ট, এরাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, তাহলে এরা কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট হলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, তার মানে সাবস্পেস হওয়ার হাই চান্স আছে, তাহলে সাবস্পেস হবে। একটু অন্যরকম প্রবলেম না, কারণ তুমি বলবে স্যার সিকোয়েন্সও জানি না, পারবো না, অনেকে বলবে, কিন্তু একটু অন্যরকম প্রবলেম কিনা, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো, হ্যাঁ না, এটা কিন্তু সাবস্পেস হবে। সো ভালো প্রবলেম, মানে একটু আলাদা টাইপের। হ্যাঁ হ্যাঁ কি বলছো, সাসপেন্স হবে, এটা এদের সাম করলে সেটা সাসপেন্স হবে। এবার ডাইমেনশন সংক্রান্ত কিছু কথাবার্তা আছে, ডাইমেনশন সংক্রান্ত কয়েকটা প্রবলেম বললেই বুঝে যাবে যে প্রথম ডাইমেনশন সংক্রান্ত যেগুলো, এগুলো আগেও একবার বলেছিলাম, একদম ডাইরেক্ট রেজাল্ট কি বলছে। আচ্ছা আগে বলো তো, ডাইমেনশন বের করতে গেলে সাসপেন্স হতে হবে, তাই ইউ প্লাস ডব্লু দুজনে যদি সাসপেন্স হয়, ইউ প্লাস ডব্লুটা কি সাসপেন্স হবে সেটা আগে বলো। ইউ প্লাস ডব্লু সাসপেন্স, প্রশ্ন হচ্ছে ইউ প্লাস ডব্লু যদি সাসপেন্স হয় তাহলে তারও ডাইমেনশন থাকবে, এর ডাইমেনশন কাদের সঙ্গে সমান হয়, এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট। ইয়েস অর নো, ইয়েস অর নো। স্যার ইন্টারসেকশন হবে তো স্যার? ওহো ইন্টারসেকশন নেই তো, ইন্টারসেকশন নেই, সরি ওটা মাথায় ছিল, কারণ এটা সাসপেন্স নয়, ইউনিয়ন ইজ নট এ সাসপেন্স, ইন্টারসেকশন সাসপেন্স। কিন্তু একটা মজার জিনিস আমি জানি, লিনিয়ার স্প্যান অফ ইউ ইন্টারসেকশন ইউনিয়ন ডব্লু, সেটার মানে আবার ইউ প্লাস ডব্লু হবে, জানো তো এটা লিনিয়ার স্প্যানটা আবার ওটা হবে। ওকে, তাহলে এটা নান অফ দিস হবে। আচ্ছা তার আগে আরো একটা কথা বলার আছে, ইউ আর ডি, ইউ and W be two subspace of finite dimension vector space over a field, তাহলে তাদের যদি ইন্টারসেকশন ফাই বলা থাকে, যদি এটা বলা থাকে তাহলে এটা হওয়ার চান্স আছে, যদি বলা থাকে, তাহলে এখানে তো কিছু বলা নেই, তাহলে ওটা নাও হতে পারে, ঠিক আছে। ওকে, এটা কি বলছে, ভি
be a finite dimensional vector space and u and w are complement of each other. আচ্ছা, complement of each other, complement of each other actually হয় না। complement of each other মানে কি? complement of each other মানে ইউ আর ডব্লুর মধ্যে কমপ্লিমেন্ট অফ ইচ আদার, কিন্তু কমন এলিমেন্ট ডব্লু, কমন এলিমেন্ট কিন্তু থিটা থাকতেই হবে, নাহলে সাসপেন্স হবে না। তাহলে কমপ্লিমেন্ট অফ ইচ আদার উইথ কমন এলিমেন্ট হচ্ছে, কমন এলিমেন্ট কিন্তু আমার ই আছে, তো ই এর জন্য ডাইমেনশন তৈরি হয় না, আইডেন্টিটির জন্য ডাইমেনশন তৈরি হয় না, তাহলে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কমপ্লিমেন্ট অফ ইচ আদার মানে কমপ্লিমেন্ট অফ ইচ আদার কথাটির মানে হচ্ছে যে ইউ ইন্টারসেকশন ডব্লু ফাই নয় কিন্তু, এটা তাহলে আমার হবে থিটা, কমপ্লিমেন্ট অফ ইচ আদার। আর এটা যদি থিটা হয় তাহলে ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লু, জানো এর ডাইমেনশন কত? জানো এর ডাইমেনশন কত? 0 না 1? থিটা আছে তো? 0 স্যার, কেন 1? থিটা আছে তো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়েছে। তাহলে কি হবে? 0 হবে? কেন 0 হবে সেটা বলো। স্যার বেসিস হতে গেলে তো বেসিসের এলিমেন্ট, বেসিসের এলিমেন্ট তো নয় 0। তা থিটাটা কোনো এলিমেন্টই বলছো না? থিটাটা এলিমেন্ট, কিন্তু স্যার ওই সেটটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো ডাইমেনশন কত হবে? 0 হবে। তাহলে থিটাটা যেহেতু ডিপেন্ডেন্ট, থিটাটাকে এলিমেন্ট করে দেওয়া যাবে, সেই জন্য বলছো? তাহলে আগে বলো এর বেসিসের মধ্যে কোন এলিমেন্ট আছে, এর বেসিসের মধ্যে কোন এলিমেন্ট আছে সেটা বলো, তাহলে বিশ্বাস করব। এর বেসিসে তো স্যার ফাই ছাড়া কিছুই নেই। তাহলে ফাই আছে, ফাই আছে, ভেরি গুড, ফাই আছে। এবার এটা কারণটা শোনো, কারণ আমি জানি লিনিয়ার স্প্যান অফ ফাই সেটা সমান সমান থিটা হয়, বুঝলে আমার কথা? এই কারণে তাহলে লিনিয়ার স্পেস অফ ফাই থিটা যদি হয়, তো থিটাই তো আমার ইউ ইন্টারসেকশন ভি, ইউ ইন্টারসেকশন ডব্লু। তাহলে বলছি ইউ ইন্টারসেকশন ডব্লু পাওয়ার জন্য ফাই যথেষ্ট, ইউ ইন্টারসেকশন ডব্লু পাওয়ার জন্য ফাই যথেষ্ট। এটার মানেই হচ্ছে যে ইউ ইন্টারসেকশন ডব্লুর ডাইমেনশন মানে বেসিসের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে 0। তাহলে থিটা থাকলে অনেকে 1 বলে, এই 0 বলে ফেললো, কিন্তু এটা অনেকে 1 বলতো, এটা আসলে 0 হবে। কারণটা হচ্ছে দিস ওয়ান। এই কারণটা বুঝে গেছো? ইয়েস অর নো? ক্লিয়ার 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 ক্লিয়ার, একদম ক্লিয়ার, ইয়েস অর নো? তাহলে কমপ্লিমেন্ট মানে ফাই দিয়ে পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সো এরকম টাইপের কোশ্চেন কিছু আছে যেগুলো দরকার একটু এদিক ওদিক করে একটু ঝালাই করার দরকার আছে। কিছু মিস্টেক আছে কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি। বলো তো রে বাবা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দ্য সেট অফ অল 4x4 রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন ডাইমেনশন অফ দিস ওয়ান। এটা তো স্যার 6 হবে। এটা 6 হবে, এটা একটা, বুঝতে পারছো ঠিক কি করে? হ্যাঁ হ্যাঁ, n into n minus 1/2 কি সেটা কি? ডাইমেনশন স্যার, কেন 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 ডাইমেনশন? ওটা স্যার বেসিসে অতগুলো এলিমেন্ট আছে। বেসিসে অতগুলো এলিমেন্ট আছে কেন? স্যার ওই ডায়াগোনালটা স্কিউ সিমেট্রিক লিখলে স্যার বলে দেবে, ওই ডায়াগোনালগুলো স্যার 0 হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। তাহলে তুমি বলো যে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ইন আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ n into n minus 1/2, সেটা বলো। মানে আমার প্রশ্ন হচ্ছে, আমাকে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েছো, দিস ওয়ান স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা তুমি দিয়েছো। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট আমি জানতে চাইছি, সেটা মন দিয়ে বোঝো। ফর্মুলা জানলে তো অঙ্ক পেরে যাবে, কিন্তু ফর্মুলাটাই স্যার মনে থাকে না, তা আমি বলে দেওয়ার পর দেখবে ঠিক মনে থাকবে। প্রশ্ন হচ্ছে A11 A12 A1n A21 A22 A2n AN1 AN2 ANN হলো এরকম। এবার এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স,
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স টোটাল এলিমেন্ট কত, n ক্রস n, তাহলে টোটাল এলিমেন্ট n স্কোয়ার সংখ্যক, টোটাল এলিমেন্ট n স্কোয়ার সংখ্যক, তার মধ্যে এই এলিমেন্টগুলো সব জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটার বলারই বাকি নেই, তা সব জিরো, স্কিউ সিমেট্রিক। শুধু কি তাই, এইখানে যে এলিমেন্টটা দেখতে পাচ্ছ এখানে তার মাইনাস এলিমেন্টটা আছে, সেম এলিমেন্টের মাইনাসটা এখানে আছে। ওকে রে বাবা, ওখানে যে এলিমেন্টটা দেখছো এর মাইনাসটা এখানে আছে, ওখানে যে এলিমেন্ট আছে তার মাইনাসটা এখানে আছে। তাহলে আমি বলতে পারি যে এর টোটাল এলিমেন্টের সংখ্যা কতগুলো, আমি যে এতগুলো, এগুলো, বাকিগুলো তো সেম এখানেই আছে। তাহলে এর ডিস্টিং এলিমেন্ট কতগুলো, আমি যে ডিস্টিং এলিমেন্ট এতগুলো, শুধু এইটুকু ডিস্টিং এলিমেন্ট, আর তো কেউ নেই। তাহলে ডিস্টিং এলিমেন্ট যদি এই হয়, ভালো করে বোঝো, তাহলে সেই যুক্তিতে আমরা বলতে পারি টোটাল এলিমেন্ট আমার কতগুলো ছিল, n স্কোয়ার সংখ্যক, তার থেকে আবার ডায়াগোনাল এলিমেন্ট বাদ, কারণ ডায়াগোনাল তো সব জিরো, আর জিরো দিয়ে বেসিস আসবে না, তার ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ, n সংখ্যক, তার মধ্যে অর্ধেক সংখ্যক এইদিকে, ওই সেম অর্ধেক আবার ওইদিকে, তাহলে বাই n। এটা মানে কি n ইন্টু n, অর্ধেক বলেছি সরি, বাই 2, তাহলে এটা মানে কি n ইন্টু n মাইনাস 1/2। এটা কি, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ distinct elements in a, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে টোটাল নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট এতগুলো। এবার ক্লিয়ার হলো কথাটা? এবার টোটাল নাম্বার অফ ডিস্টিং এলিমেন্টের সঙ্গে কি সম্পর্ক সেটা যাচাই করি আমি। টোটাল নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট যদি এতগুলো হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে 4/4 অর্ডারের ক্ষেত্রে কতগুলো থাকবে সেটা প্রশ্ন। আমি যে 4/4 অর্ডারের ক্ষেত্রে, তাহলে ডিস্টিং এলিমেন্টের সংখ্যা আমার টোটাল থাকবে 4 ইন্টু 4/4, তো 4 ইন্টু 4 মাইনাস 1/2, তার মানে 2 ইন্টু 3 মানে 6, ছখানা থাকবে। তাহলে ছখানা ডিস্টিং এলিমেন্ট থাকবে। তাহলে ছখানা ডিস্টিং এলিমেন্ট থাকলে কি করে সেই ম্যাট্রিক্সটা পুরো এলিমেন্ট পাওয়ার জন্য 6টা এলিমেন্ট কেন দরকার, আমি যে সেটা এবার বোঝাই। এ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে 6টা ডিস্টিং এলিমেন্ট আছে। তারা আবার কারা, তারা হচ্ছে 0, আর এই দিকে মনে করো আমি কথা বললাম যে A11, এটা 11 না, 12, তাহলে এখানে মাইনাস A12, A13 তাহলে মাইনাস A13, A14 তাহলে মাইনাস A14, 0 A12 21 23 তাহলে মাইনাস A23 হলো, A24 মাইনাস A24 0, A34 মাইনাস A34 0। কটা এলিমেন্ট ডিস্টিং আছে, 1 2 3 4 5 6। তাতে কি সুবিধা হলো, তাতে সুবিধা হলো যদি আমি এখানে লিনিয়ার কম্বিনেশন লিখতে চাই, তাহলে 1 2 লিখলাম, লিখলে এখানে থাকবে 0, এটা 1 0 0, এখানে মাইনাস 1 0 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 0। তারপর লাইনে চলে আসো A13, এর ক্ষেত্রে আবার কি হবে 0 0 1 0 0 0 0 0, এখানে হয়ে যাবে মাইনাস 1 0 0 0 0 0 0 0 হলো। তারপরে ঠিক এখন কি বোঝা গেল বলো তো, যে এই এ ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য এই এলিমেন্ট এরকম কটা এলিমেন্ট যথেষ্ট, 6টা এলিমেন্ট যথেষ্ট। তাহলে এর বেসিসের মধ্যে কটা এলিমেন্ট থাকবে, 6খানা এলিমেন্ট থাকবে। একদম ক্লিয়ার কনসেপ্ট হলো কিনা, ইয়েস অর নো, বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা? কিন্তু এইভাবে আর বের করবো না, আমি এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করবো, যে এই ফর্মুলাটা আমরা এখানে তৈরি করে দিলাম। তাহলে এত হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বলবো। কিন্তু কেন এটা হলো, এই এ ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য মিনিমাম, না এই ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য সব থেকে বেশি কটা এলিমেন্ট দরকার, 6খানা এলিমেন্ট। সেই 6টা এলিমেন্ট কি, দিস ওয়ান, এটা প্লাস এরকম করে প্রত্যেকটার জন্য। এটা মানে কি এদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে পাওয়া যাচ্ছে, এই 6খানা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন দিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো এর বেসিস হচ্ছে 6। খুব ইম্পর্টেন্ট রে বাবা, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার সময় আসে। তাহলে ডাইমেনশন অফ দিস ওয়ান,
যদি জিজ্ঞাসা করে যে ডাইমেনশন অফ আর এম ক্রস এন, এম ক্রস এন মানে হচ্ছে অল পসিবল ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স এম ক্রস এন অর্ডারে, তাহলে তার ডাইমেনশন কি হবে? যতগুলো এলিমেন্ট আছে ততগুলো হবে। কতগুলো এলিমেন্ট আছে? তাহলে এটা হচ্ছে তার ডাইমেনশন। তাহলে যতগুলো এলিমেন্ট ওখানে আছে অতগুলো হবে, এম এন হচ্ছে তার ডাইমেনশন। বোঝা গেল? এন ক্রস এন এর ডাইমেনশন কত হবে? যতগুলো তার এলিমেন্ট আছে ততগুলো এন এন। আচ্ছা কেন এরকম সেটা বলি। আর 2 ক্রস 2 ধরো, তা 2 ক্রস 2 মানে কি? এ বি সি ডি, সাচ দ্যাট এ বি সি ডি রিয়েল নাম্বার। তাহলে এর ডাইমেনশন কত? 4। কেন এটা? কারণ যে কোনো একটা এলিমেন্ট যদি ধরে নিতাম আর 2 ক্রস 2 এর মধ্যে, তাহলে সেই এলিমেন্টটাকে আমি কি পাবো? এরকম। আর এটা মানে কি? 1 0 0 0, বি মানে 0 1 0 0, সি 0 0 1 0, ডি 0 0 0 1। তার মানে কি? এই এ ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য এই 4টে এলিমেন্ট যথেষ্ট। এই 4টে এলিমেন্ট যথেষ্ট মানে লিনিয়ার স্প্যান অফ দিস এলিমেন্ট, দিস এলিমেন্ট, দিস এলিমেন্ট অ্যান্ড দিস এলিমেন্ট। তাহলে এই 4টে এলিমেন্ট দিয়ে এ পাওয়া যাবে। তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিলে বুঝে যাবো যে এটা বেসিস। তাহলে এর বেসিস এলিমেন্ট কি হবে? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। তাহলে এর ডাইমেনশন কত হবে? 4। কারণটা খুব সিম্পল, শুধু ঠান্ডা মাথায় একটু ভাবলে হয়ে যাবে, যে কোনো প্রবলেম পেরে যাবে, যে কোনো প্রবলেম পেয়ে যাবে। এবার দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় তাহলে ডাইমেনশন কত হবে? বলো। n into n plus 1/2। কেন রে বাবা? সিমেট্রিক্স ম্যাট্রিক্স হলে কেন? সিমেট্রিক ম্যাট্রিক্স হলে কেন? লজিকটা একই স্যার, স্কিউ সিমেট্রি এর মতো। একদম। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স যখন হবে তখন এই ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, জিরো আর হবে না। তাহলে টোটাল এলিমেন্ট কতগুলো ছিল? এন স্কোয়ার। সেখান থেকে আমার ডায়াগোনাল এলিমেন্টগুলো ধরো আমি বাদ দিলাম, তাহলে বাদ দিয়ে দিলাম, কারণ ডায়াগোনালগুলো একবারই তো হবে। আচ্ছা, তারপরে অর্ধেক নেব, এটাতে একই এলিমেন্ট, তাহলে অর্ধেক নেব বাই 2 হলো। আবার এবার ডায়াগোনাল এলিমেন্টগুলো দিতে হবে, তাহলে প্লাস এন দিলে কি আসবে? এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2n বাই 2, তাহলে এন স্কোয়ার প্লাস এন বাই 2 মানে এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এতগুলো ডিস্টিং এলিমেন্ট আছে। তাহলে যত ডিস্টিং এলিমেন্ট থাকবে ততগুলো তার বেসিস এলিমেন্ট থাকবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিছু জায়গা, অনেকটা জায়গা কভার করলাম, পছন্দসই জায়গা, পছন্দ হওয়া উচিত, সবই প্রায় কভার করে নিয়েছি। ভেক্টর স্পেসে কি হবে না হবে, একই রকম পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হয়, এরকম টাইপের আরো কিছু কোশ্চেন আছে, পরের দিন ভাবাবো। পরের দিন কিন্তু আমরা এই প্যাটার্নটা থেকে বেরিয়ে আবার নতুন কিছু করব, যেগুলো আটকাবে সেগুলো বলবে আমরা, তাহলে পরের দিন একটু আলোচনা করে তারপরে এগোবো। ঠিক আছে।